হবে না, তাদেরকে কোনোভাবেই ক্লাসে অ্যাপ্রুভাল করব না। কারণ এই যে ক্লাসে যখন আমি ক্লাসটা নেই তখন একটা বিষয়ে আমি থাকি, তখন যখন হুট করে এটা একটা মনোযোগ একটা নষ্ট হয়ে যায়, সেটা দুই একজনের কারণে বাকিদের যেন অসুবিধা না হয়। তো এই বিষয়টা কিন্তু আমরা দেখব। যারা পরবর্তী ক্লাস থেকে রেগুলার অর্থাৎ টাইম অনুযায়ী ক্লাসে জয়েন হবে না তাদেরকে আমরা কোনোভাবেই ক্লাসে অ্যাপ্রুভাল করব না। আশা করি সকলে বুঝতে পারছেন। এই জন্য অবশ্যই আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয় এই কারণেই, এবং 4 থেকে 5 ঘন্টা আগে নোটিশ দেওয়া হয় এই কারণেই যে ক্লাস কখন আছে, কখন শুরু হবে, কয়টায় মিটিং লিঙ্ক দেওয়া হবে, কয়টায় ক্লাস শুরু হবে, A to Z নোটিশে বলে দেওয়া হয়। তারপরে যদি আপনি নিজের টাইমটাই মেইনটেইন না করেন তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কারণ ফ্রিল্যান্সিং এর প্রথম শর্ত আপনাকে টাইম মেইনটেইন করতে হবে, ধৈর্য রাখতে হবে। যদি এই দুইটা আপনি দিতে পারেন 100% এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ আপনি কোনো কিছুই করতে পারবেন না, কারণ আপনি টাইম অনুযায়ী ক্লাসে করেন না। আপনি কি হোমওয়ার্ক করবেন আর কি বুঝবেন সেটা তো আশা করি বুঝতেই পারছেন। এই জন্য অবশ্যই টাইম অনুযায়ী ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করবেন। সকলেরও অসুবিধা থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়, মানুষের সমস্যা থাকবেই, এটা বলে লাভ নেই। আমারও যদি আমি এক্সকিউজ দেখাতাম আজকে ক্লাসটা নিতাম না, তাই না? তো সকলেরও সমস্যা হবে, কিন্তু ওই সমস্যাটা আপনার 24 ঘন্টা এখানে সময় দিতে হচ্ছে না। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনাকে এখানে সময় দিতে হচ্ছে। তো এই 1 ঘন্টা টাইম অনুযায়ী ক্লাসগুলো করুন, ভালোভাবে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করুন, তাহলেই তো আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এখন আপনি ক্লাসেই জয়েন হতে পারেন না টাইম অনুযায়ী, তাহলে আপনাকে বায়ার এসে বলবে যে আমার এই কাজটা করে দিতে হবে, আর আপনি এখানে ঘুম পাচ্ছেন, তাহলে কি ইনকাম আসবে? কখনোই সম্ভব না। এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। নেক্সট ক্লাস থেকে যারা টাইমের পর অর্থাৎ 9টা 10 মিনিটের পর যারা জয়েন হবে তাদেরকে আমি কোনোভাবেই অ্যাপ্রুভাল করব না। যদি 2 জন টাইম অনুযায়ী ক্লাসে জয়েন হয় এই 2 জনকে নিয়ে আমরা ক্লাস করব। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো এই যে আমাদের যে ব্লগার অ্যাকাউন্টটা আছে এখানে হচ্ছে আমরা একটা ফ্রি থিম ইউজ করছিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলো আমরা পরিবর্তন করছিলাম, তাই না? তো এখানে আমরা আজকে ক্লাসে একটা প্রিমিয়াম ভার্সনের টেমপ্লেট বসাবো এবং ওইটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখব। তো এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আলোচনা করি, টেমপ্লেটের বিষয়টা নিয়ে। তো গত ক্লাসে আপনাদেরকে এ পর্যন্ত কিন্তু আমি হোমওয়ার্ক আপনাদেরকে দিছিলাম। তো আশা করি এখানে অনেকেই আছেন, প্রায় 90% স্টুডেন্ট প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। হয়তোবা দুই একজন আছেন যারা এখনো হোমওয়ার্ক কমপ্লিট করতে পারেননি, তবে কোনো সমস্যা নেই, ক্লাস শেষে ইনশাল্লাহ আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা ব্লগার অ্যাকাউন্টে আসবো। তো ব্লগার অ্যাকাউন্টে বাম পাশে আমরা যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলবো। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। বাম পাশে অনেকগুলো ফাংশন আছে, দেখতে পাচ্ছেন ডেটা রিপিটেড ডিপ্যাসো, মানে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন সেটার নাম উপরে লেখা থাকবে। আপনি ইটালিতে কাজ করলে ইটালিয়ান ভাষা দিয়ে যেরকম দিচ্ছেন সেটা এখানে শো করবে, ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষা এখানে শো করবে, ঠিক আছে? তারপরে এখানে আরো অনেকগুলো ফাংশন আছে। নিউ পোস্ট, এই ফাংশনটা সম্পর্কেও আমরা জানছি। এই নিউ পোস্টের কাজ হচ্ছে আপনি পি লার্নিং পেজ কপি করে এই নিউ পোস্টে এসে পেস্ট করছেন, তারপরে তো আপনি পোস্টটা করছেন, তাই না? তো এই যে পাবলিশ করার পর আমি কিন্তু এখন পোস্টে আছি, আমার এই ব্লগার অ্যাকাউন্টে কয়টা পোস্ট করছি সেটা কিন্তু এখানে দেখতে পারবো, ঠিক আছে? তারপর এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি স্ট্যাটাস। তো সরি, স্টার্স মানে কি? স্টার্স মানে হচ্ছে এখানে আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্টার্সে ক্লিক করার পর ফ্লোয়িং, সরি, ফলোয়ার্স 1 পোস্ট, 0 কমেন্ট, তারপর এখানে যে বিষয়টা অল টাইম 26 জন, টুডে 0, ইয়েস্টারডে 11, দিস মান্থ 26। তো এগুলো মানে কি, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন এইটা, তাই না? এটা তো আপনি গুগলে পাবলিশ করছেন। তো এখন আপনার টোটাল এখানে 26 জন ব্যক্তি দেখছে আপনার ওয়েবসাইটটা, 26 জন ব্যক্তি দেখছে টুডে। টুডে মানে আজকে, আজকে একজনও দেখেনি যে এটা আমার। তারপর ইয়াস্টারডে, ইয়াস্টারডে মানে গতকাল, গতকাল দেখছে টোটাল 11 জন, ঠিক আছে? দিস মান্থ, এই মাসে দেখছে 26 জন, যেহেতু আমি এই মাসের 14 তারিখে এই অ্যাকাউন্টটা তৈরি করছি, আজকে 18 তারিখ, তাই না? তার মানে 26 জন দেখছে। এবং লাস্ট মান্থ, তো লাস্ট মান্থ মানে গত মাসের হিসাবটা আপনি এখানে দেখতে পারবেন যে কতজন ট্রাফিক আপনার ওয়েবসাইটে ভিজিট করছে। তো লাস্ট মান্থে 0, যেহেতু এই মাসে হচ্ছে 14 জন, মানে 14 তারিখে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো A to Z আপনি স্টার্সে এসে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের যে ট্রাফিক বিষয়টা আছে আপনি কিন্তু দেখতে পারবেন যে অল টাইম টোটাল কতজন ভিজিট করলো আপনার ওয়েবসাইট, টুডে আজকে কতজন ভিজিট করলো, ইয়েস্টারডে মানে গতকাল কতজন ভিজিট করলো, তারপর দিস মান্থ এই মাসে কতজন ভিজিট করলো, লাস্ট মান্থ মানে গত মাসে কতজন ভিজিট করছে। এই বিষয়গুলো কিন্তু আপনি A to Z এখানে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে এসে।
তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা গ্রাফ আকারে কিন্তু অনেকগুলো ফাংশন এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এই ফাংশন গুলোই কতজন ব্যক্তি দেখছে না দেখছে এটা তো এখানে আপনাকে লিখে দিছে, পাশাপাশি কিন্তু এখানে গ্রাফ আকারেও কিন্তু আপনাদেরকে দেখাইছে, ঠিক আছে। তো যাই হোক, স্টার্স এর মূলত এই ফাংশনটা। তো আমরা হচ্ছে আরো যে বিষয়টা এখানে দেখবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন কমেন্টস নামে একটা অপশন, বাম পাশে আমার মাউস বাটনটা লক্ষ্য করবেন। তো এই কমেন্টস অপশন আমরা ক্লিক করব। তো এই কমেন্টস অপশনটার কাজ কি? কমেন্ট অপশনটার কাজ হচ্ছে এখানে কোন কতজন ব্যক্তি যদি কোনো ট্রাফিক আপনার ওয়েবসাইটে এসে কমেন্ট করে, তাহলে সে কমেন্টটা এখানে আপনি দেখতে পারবেন, তাই না? এটা তো আমাদের একটা ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে তো মানুষ কমেন্ট করতে পারবে, সে ফাংশনটা আমরা অ্যালাউ রাখছি। তো এখন কোনো ব্যক্তি যদি আপনার ওয়েবসাইটে এসে কোনো কমেন্ট করে, সে কমেন্টটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তারপর আর্নিং। আর্নিং মূলত কি? আর্নিং কি? আর্নিং হচ্ছে গুগল অ্যাডসেন্স, দেখতে পাচ্ছেন এই যে এখানে গুগল অ্যাডসেন্স, কানেক্ট অ্যাডসেন্স, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি হচ্ছে গুগল অ্যাডসেন্স আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড এর বিনিময়ে কিছু ইনকাম করতে পারবেন। তো গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে হইলে আপনাকে এত তাড়াতাড়ি মনিটাইজেশন দিবে না, কারণ আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ কমপ্লিট হবে, তারপর আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপরে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স বিষয় নিয়ে এখানে শিখবেন। তো আমরা যেহেতু এই কোর্সে গুগল অ্যাডসেন্স এখানে শিখতে আসিনি, তবে আমরা ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন অর্থাৎ অ্যাডস্টারের মাধ্যমে কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড বসে ইনকাম করব, সেই বিষয়টা কিন্তু আমরা ক্লাসে দেখবো, এই মানে এই কোর্সে, ঠিক আছে। তো যাই হোক, এই আর্নিংটা মূলত এটা, আপনি গুগল অ্যাডসেন্স নিয়েও কাজ করতে পারেন, তবে এখন আপনি কাজ করে কোনো লাভ নেই। আপনার যখন ভিজিটর বেশি আসবে, ট্রাফিক বেশি আসবে, তখন আপনি অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন, তাহলে অ্যাডের বিনিময়ে আপনি কিছু টাকা পাবেন। আর তারপরে এই কোর্সে আমরা অ্যাডসেন্স এর বাহিরে এরকম একটা নেটওয়ার্ক আছে যেটার নাম হচ্ছে অ্যাডস্ট্রা। এই অ্যাডসটার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে কিভাবে অ্যাড বসাবো, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড কানেক্ট করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তারপর পেজ। তো পেজের অপশনটা কি? এই পেজের অপশনটার বিষয় হচ্ছে আপনি যদি এই ওয়েবসাইটে, আমরা তো এখানে পি লার্নিং পেজ আমাদেরকে এক কম্বো মার্কেট পেজ বলছে যে আমি পি লার্নিং পেজ দিয়ে দিছি, কিন্তু আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, তাই না? তো যেহেতু পি লার্নিং পেজ আমাদেরকে দিয়েই দিছে অ্যাড কম্বো মার্কেট প্লেস, এই কারণে কিন্তু আমাদেরকে কন্টেন্ট লিখে লিখে ইমেজ অ্যাড করে করে কিন্তু আমাদেরকে ওয়েবসাইট তৈরি করতে হয়নি, তাই না? আমরা জাস্ট কপি করে পি লার্নিং পেজটা কপি করে আমরা এখানে পোস্ট করছি। তো যদি আপনাকে বলতো যে আপনাকে একেবারে কন্টেন্ট লিখে লিখে ওয়েবসাইট তৈরি করতে হতো, তখন আপনাকে এখানে পেজ তৈরি করতে হতো, পেজ তৈরি করে আপনি পোস্টে গিয়ে কি করতে হতো, কানেক্ট করতে হতো, ঠিক আছে। তো যাই হোক, পেজ যেহেতু এই কোর্সে ওইভাবে আমাদের নাই, কারণ আমাদেরকে পি লার্নিং পেজ দিয়ে রাখছে, এক্সট্রা করে আমরা কন্টেন্ট লিখে লিখে ওয়েবসাইট তৈরি করতেছি না, এই কারণে পেজ ফাংশনটার আমাদের দরকার নেই, ঠিক আছে। তারপর লেআউট। তো লেআউটের মাধ্যমে আমরা কিভাবে ডেটটা রিমুভ করতে হয় সেটা আমরা দেখছি। যদিও লেআউটের এখন থেকে পরবর্তী ক্লাসগুলো লেআউট বিষয়ে কিন্তু অনেক টপিক থাকবে, তো এটা আমরা পরবর্তীতে জানবো। জাস্ট এতটুকু আমরা জানছি, লেআউটের মাধ্যমে আমরা ডেটটা এইভাবে করে ডেটের যে ফাংশনটা আছে সেটা আমরা পরিবর্তন করতে পারি। তারপর থিম। তো থিমের কাজটাও কিন্তু আমরা করছি, থিম দিয়ে মূলত একটা ফ্রি থিম এখান থেকে নিছি, এই থিমটা নেওয়ার পর এখান থেকে কাস্টমাইজ করতে হয়েছে, তাই না? এই থিমের ফাংশনটা মূলত এটাকে বোঝাচ্ছে। তারপর আমরা আরো যে বিষয়টা এখানে দেখবো, মানে দেখছি, সেটা হচ্ছে লিডিং লিস্ট। এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছেন, রিডিং লিস্ট। তো লিডিং লিস্টের কাজটা কি? এখানে হচ্ছে ব্লগারের অফিসিয়াল কিছু নোটিশ থাকে, যেটা আপনি এখান থেকে নোটিশ দেখতে পাবেন। এক কথা এটাকে মূলত বলা হয় ব্লগারের নোটিশ বোর্ড, যেখানে এসে বিভিন্ন ধরনের আপডেট আপনি দেখতে পারবেন। তো যাই হোক, তারপর এখান থেকে আমরা আরো যে বিষয়টা দেখবো, ভিউ ব্লগ। ভিউ ব্লগের কাজ তো আমরা জানি, ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা দেখতে পারি, অথবা এই যে এই ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, দেখেন আপনি অ্যাড্রেসে যেটা দিয়েছিলেন ব্লগার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেন, তখন কিন্তু আপনি এই অ্যাড্রেসটা দিয়েছিলেন, তাই না? https://data-paso8670.blogspot.com। এই লিঙ্কটা যদি আপনি কাউকে দেন, ঠিক আছে, কি বললাম, এই লিঙ্কটা যদি আপনি কাউকে দেন, তাহলে কিন্তু ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে উনি ভিজিট করতে পারবে। তো আমি যদি গুগলে এটা দিয়ে সার্চ করি, বা আপনিও যদি গুগলে সার্চ করেন, দেখেন এখানে কিন্তু আপনার ওয়েবসাইটটা চলে আসবে, ঠিক আছে। তো এটাই মূলত ভিউ ব্লগের কাজ। ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। আপনি যে ওয়েবসাইটটা এটার মাধ্যমে তৈরি করতেছেন, সেটা ভিউ করে কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এটাই মূলত সে ফাংশন। তাহলে সবগুলো ফাংশন কিন্তু আমরা জানলাম। পোস্ট, আপনার ওয়েবসাইটে কয়টা পোস্ট করছেন সেটা দেখতে পারবেন, স্টার্স, কতজন ট্রাফিক আসলো সেটা দেখতে পারবেন, কমেন্টস, এখানে কতজন ব্যক্তি কমেন্ট করছে আপনার ওয়েবসাইটে সেটা দেখতে পারবেন। এই ফাংশনের দ্বারাই আর্নিং, গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করছিলে এখানে কাজ করতে পারবেন।
তারপর পেজ, পরবর্তীতে ভবিষ্যতে যদি আপনি কোনো ওয়েবসাইট হাতে কলমে লিখেন, অর্থাৎ কন্টেন্ট লিখে লিখে ইমেজ অ্যাড করে করে লিখেন বা তৈরি করেন, তখন এই পেজের ফাংশন দরকার পড়বে। লেআউটের ফাংশন আমরা বুঝছি, যদিও লেআউটের ফাংশন গুলো পরবর্তীতে আলোচনা করবো আরো ডিপলি। তবে লেআউটের দ্বারা আমরা কিভাবে ডেট পরিবর্তন করতে হয় এটা আমরা দেখছি, তাই না? তারপর থিমের যে বিষয়টা ছিল, যে আমরা একটা কিভাবে ফ্রি থিম নিব, কিভাবে এই থিমে এসে কাস্টমাইজ করব, এই ফাংশনটার মূলত এই কাজ। যদিও থিমেরও অনেক টপিক আছে পরবর্তী ক্লাসগুলোতে। তারপর এখান থেকে রিডিং লিস্ট আমরা বুঝলাম যে ব্লগারে যে অফিসিয়াল নোটিশ দেয় বা আপডেট দেয় সেগুলো এখানে জানাই দেয়। তো আপনি এখানে রিডিং লিস্টে এসে আপনি কিন্তু চাইলে পড়তে পারেন, ঠিক আছে? তো আরো যে আমরা বিষয়টা শিখলাম ভিউ মানে দেখা, আপনার ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে স্যার, একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি আমি করছি, ইটালি দেশ নিয়ে কাজ করতেছি, যদি আমি ফ্রান্স নিয়ে কাজ করি তাহলে কি স্যার একটা ব্লগার অ্যাকাউন্ট নিয়ে করতে পারবো? বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আপনাদের অনেকে হয়তো ভাবতে পারেন যে স্যার আমি এখন ইটালি দেশ নিয়ে কাজ করতেছি, পরবর্তীতে যখন আমি ফ্রান্সে কাজ করব, তখন একটা ব্লগার অ্যাকাউন্ট দিয়ে কি আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো? হ্যাঁ, 100% আপনি করতে পারবেন। একটা ব্লগার দিয়ে হাজার হাজার ওয়েবসাইট তৈরি করা যায়। কি বললাম? একটা ব্লগার দিয়ে হাজার হাজার ওয়েবসাইট তৈরি করতে হয়। এখন আপনি ইটালি নিয়ে কাজ করতেছেন, পরবর্তীতে ফ্রান্স বা জার্মানি নিয়ে কাজ করলে কি করতে হবে আপনাকে? এই ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে, বা এই ব্লগার অ্যাকাউন্টে আপনি হাজার হাজার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এই ব্লগার অ্যাকাউন্টে এসে এই যে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখেন যে নিউ ব্লগ, নিউ মানে নতুন, ব্লগ মানে ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট। যখন আপনি নিউ ব্লগে ক্লিক করবেন, দেখেন আপনারা কিন্তু আবারও ফার্স্ট থেকে কি আসছে, ফার্স্ট থেকে এই যে টাইটেল, আপনার ওয়েবসাইটের নাম কি হবে, তারপর নেক্সটে ক্লিক করলে ওই যে অ্যাড্রেস দিতে হবে, তাই না? তারপর ডিসপ্লে নেম দিতে হবে। তো এইভাবে করে কিন্তু আপনি অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারেন। কিভাবে? এই যে এখানে যে অ্যারো চিহ্নটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে নিচে স্ক্রল করে দেখবেন যে নিউ ব্লগ লেখা, নিউ ব্লগে ক্লিক করলে আবার এই ফর্মটা কিন্তু আসবে। এইভাবে করে আপনার যত ইচ্ছে তত কিন্তু আপনি বিভিন্ন দেশের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন একটা ব্লগার অ্যাকাউন্ট দিয়ে। তো দেখেন এই যে এখানে আমি কতগুলো ওয়েবসাইট তৈরি করছি, বিভিন্ন ব্যাচে দেখাতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমি এই ওয়েবসাইট গুলো তৈরি করে করে আমি দেখাইছি, ঠিক আছে? তো যাই হোক, এটা মূলত সে ফাংশনটা। তাহলে আমরা আজকে কি বুঝলাম? একটা ব্লগার অ্যাকাউন্ট দিয়ে অসংখ্য ওয়েবসাইট তৈরি করা সম্ভব, ঠিক আছে? আপনি যে দেশে কাজ করেন না কেন, নিউ ব্লগে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে নিউ ব্লগে ক্লিক করে করে আপনাকে নতুন নতুন ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এখন মূলত আরো একটা ফাংশন আছে, যে ফাংশনটা আমি স্কিপ করলাম, যেটা হচ্ছে সেটিংস। তো আজকে ক্লাসে আমরা সেটিংস বিষয় নিয়ে কথা বলবো। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো সেটিংস অপশনে আমরা ক্লিক করব। তো সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন বেসিক, তারপর টাইটেল, ডিসক্রিপশন, ঠিক আছে? সেটিংস অপশনে ক্লিক করার পর অনেকগুলো আমরা ফাংশন আছে, এগুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। কারণ আমরা এই কোর্সে যাই শিখি না কেন একেবারেই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো। অর্থাৎ ব্লগার অ্যাকাউন্ট বা ব্লগার সম্পর্কে যেন আপনাকে কেউ কোনো জিনিস জিজ্ঞেস করলে আপনি যেন সেটার অ্যান্সার দিতে পারেন, এবং সকল ফাংশন যেন আপনি আপনার ভালোভাবে বুঝতে পারেন। কারণ আপনি যদি সকল ফাংশন প্রপারলি ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে অন্য কোনো জায়গায় যদি কাজ করেন তাহলে কিন্তু আটকে যাবেন। তো আমরা আমাদের ফ্রি কোর্স কিংবা পেইড কোর্স, আমরা যে কোর্সেই করাই না কেন, প্রত্যেকটা কোর্সে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ইন ডিটেলে শেখার চেষ্টা করি। কারণ আপনি যে জিনিসটা এখান থেকে শিখবেন সেটা যেন লাইফ টাইমের জন্য আপনি ভালোভাবে শিখতে পারেন। তো এই কারণে আমরা সেটিংস অপশনে ক্লিক করলাম। তো সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি বেসিক, কি লেখা? বেসিক। তো এই বেসিক অপশনের নিচে আমরা দেখতে পাচ্ছি টাইটেল। তো টাইটেল, এই যে টাইটেল মানে কি? আপনার ওয়েবসাইটের নাম। অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন, আমি যেরকম ডায়েট অ্যান্ড ওয়েট লস বা ইটালিতে ডেটা এডিটর প্যাসো, এই ওয়েবসাইটটা আমি তৈরি করছি, তাই না? কারণ আমরা যে দেশে কাজ করবো সে দেশে অফার রিলেটেড আমরা ওয়েবসাইটটা তৈরি করতেছি। তো আপনার ওয়েবসাইটের নাম এখন আছে ডেটা এডিটর প্যাসো, মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস। আপনি যদি চান যে স্যার আমি আমার ওয়েবসাইটের নামটা কি পরিবর্তন করতে পারবো, হ্যাঁ আপনি অবশ্যই করতে পারবেন। আপনি এটা কেটে দিয়ে যে কোনো নাম দিয়ে সেভ করলে আপনার কিন্তু ওয়েবসাইটের নামটা পরিবর্তন হয়ে যাবে। তবে কোনোভাবেই ওয়েবসাইটের নাম পরিবর্তন করা যাবে না, বি কেয়ারফুল। কোনোভাবেই ওয়েবসাইটের নাম পরিবর্তন করা যাবে না। কেন পরিবর্তন করা যাবে না সেটাও ক্লিয়ারলি বলি। এই কারণেই পরিবর্তন করা যাবে না, কারণ মনে করেন একটা 10 মিলিয়নের একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে? কি বললাম? 10 মিলিয়নের একটা ইউটিউব চ্যানেল। তো 10 মিলিয়নের ইউটিউব চ্যানেলের নামটা যদি হুট করে পরিবর্তন করে দেওয়া হয়,
তাহলে কি ওই সাবস্ক্রাইবাররা বা হচ্ছে নতুন নতুন কি অডিয়েন্স কি ওই ইউটিউবার পাবে? পাবে না। তখন অ্যালগোরিদমটা বা রিচটা কম হবে, কারণ এতদিন অর্থাৎ 1 থেকে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে মানুষ চিনে আসছে এক নামে। এখন 10 মিলিয়ন হওয়ার পর নামটা চেঞ্জ করে দিয়েছে চ্যানেলের নামটা, তাহলে তো মানুষ চিনতে পারবে না, তাই না? ফর এক্সাম্পল, আমি যে আরো একটা এক্সাম্পল দিই, মনে করেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তো আপনারা তো সকলেই চিনেন যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, তাই না? যখন হুট করে আগামীকাল সকালে উঠে দেখলেন ফেসবুকের পেজের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট আর নাই, তাহলে কি মানুষ বুঝতে পারবে? তো বিষয়টা হচ্ছে এরকম, আপনার ওয়েবসাইটটা যদি আপনি পরিবর্তন করতে চান করতে পারবেন, তবে কোনোভাবেই করা যাবে না। কারণ আপনি যদি নাম পরিবর্তন করেন আপনার ওয়েবসাইটে, তাহলে ট্রাফিক কিন্তু আপনার ওয়েবসাইটে বেশি ভিজিট করবে না, কারণ সেটার রিচটা কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো তারপর এখান থেকে আমরা আরো একটা বিষয় দেখতে পাচ্ছি, ডিসক্রিপশন। ডিসক্রিপশন মিন্স ডিসক্রাইব করা। ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। তো ডিসক্রিপশন এখানে আপনারা ক্লিক করবেন, ডিসক্রিপশনে ক্লিক করার পর এখানে একটা বক্স চলে আসছে। তো ডিসক্রিপশন বলতে বোঝাচ্ছে যে আপনার যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন। ডিসক্রাইব অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন ব্লগারে, ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে। তো এখন ব্লগার আপনাকে জিজ্ঞেস করছে যে ঠিক আছে, আপনি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছেন, তো এই ওয়েবসাইটটা দিয়ে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন, এই ওয়েব এই ওয়েবসাইটটা দিয়ে আপনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন, এই ওয়েবসাইটটার কাজটা কি, সেটা আপনাকে ডিসক্রাইব করতে হবে। আমরা যেরকম ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর অ্যাবাউট দেই, আমাদের নিজেদের সম্পর্কে বলি, বায়ো লিখি, তাই না? তো সেই রকম আপনি যে একটা ওয়েবসাইট তৈরি করতেছেন ব্লগারে, তো সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা দিয়ে মানুষকে কি বোঝাতে চাচ্ছেন সেটা বিষয়ে আপনাকে 2 থেকে 3 লাইন লিখতে হবে। কি বললাম? সেই বিষয়ে, অর্থাৎ আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন সেই বিষয়ে আপনাকে 2 থেকে 3 লাইন লিখতে হবে। কারণ ব্লগার আপনাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি এখানে একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, ভালো কথা, তো এই ওয়েবসাইটটা দিয়ে আপনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন সেই সম্পর্কে আপনি 2 থেকে 3 লাইন লিখেন। তো এখানে আপনি সর্বোচ্চ 2 থেকে 3 লাইন লিখলেই হবে, এর বেশি লেখার দরকার নাই। তো 2 থেকে 3 লাইন আপনি অবশ্যই আপনার ওয়েবসাইট রিলেটেড, অর্থাৎ আমার ওয়েবসাইটের নাম কি, ডায়েট অ্যান্ড ওয়েট লস, তাহলে আমাকে অবশ্যই ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে ডিসক্রিপশন করতে হবে বা ডিসক্রাইব করতে হবে, তাই না? আপনি যদি বিউটি কেয়ার নিয়ে কাজ করেন তাহলে কোন রিলেটেড করতে হবে, বিউটি কেয়ার রিলেটেড করতে হবে। আপনি যদি ডায়েট অ্যান্ড আপনি যদি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করেন তাহলে আপনাকে কোন রিলেটেড ডিসক্রিপশন দিতে হবে, হেলথ অ্যান্ড বিউটি, তাই না? অর্থাৎ আপনি যে দেশে যে অফারটা নিয়ে কাজ করেন না কেন, ওই দেশের ওই ভাবেই তো আপনি ওয়েবসাইটে তৈরি করছেন, তাই না? ওই নাম অনুযায়ী বা ওই ওয়েবসাইট রিলেটেড আপনাকে কিছু কথা লিখতে হবে 2 থেকে 3 লাইনে। তো সব থেকে ভালো হয় যদি নিজে আপনি একটু বানায় লেখার চেষ্টা করেন। বি কেয়ারফুল, নিজে যদি একটু বানায় লেখার চেষ্টা করেন তাহলে সেটা সব থেকে ভালো হয়। আর যদি মনে করেন যে স্যার একটু কোথাও থেকে যদি হেল্প পেতাম তাহলে আমার জন্য সুবিধা হইতো, হ্যাঁ আমি সেটাও দেখাই দিচ্ছি। আপনি নিজে বানাই লিখলে সেটা তো সব থেকে ভালো হয়, অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে কয়েক 2-3 লাইন লিখবেন বানায়, ঠিক আছে? এটা তো সব থেকে ভালো হয়। এবং আরো একটা পদ্ধতি ঠিক করে দিচ্ছি, বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের চেয়ার জিপিটি বা এআই সফটওয়্যার যেগুলো আছে, এই এআই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি চেয়ার জিপিটি কে বলেন যে ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে আমার হচ্ছে অনেকগুলো, মানে 2 থেকে 3 লাইন সম্পর্কে বলো ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে, তাহলে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে বলে দিবে। অথবা আপনি যদি চান স্যার গুগল রিসার্চ করে যদি আমি করতে চাই করতে পারবো, হ্যাঁ অবশ্যই করতে পারবেন। তো আমি মূলত এখান থেকে গুগল রিসার্চ করে করতেছি, আপনারা অবশ্যই নিজে বানায় লেখার চেষ্টা করবেন, তাহলে সেটা সব থেকে ভালো হবে। অথবা গুগলের হেল্প অথবা চ্যাট জিপিটি বা এআই সফটওয়্যার হেল্প আপনি যদি নিতে চান নিতে পারবেন। তো আমি এখান থেকে গুগলে যাবো, গুগলে গিয়ে সার্চ করবো ডায়েট অ্যান্ড ওয়েট লস অ্যাবাউট। কি? ডায়েট অ্যান্ড ওয়েট লস অ্যাবাউট মানে আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে কি করতে চাচ্ছি, জানতে চাচ্ছি। এই কারণে আমি এখানে লিখলাম ডায়েট অ্যান্ড ওয়েট লস অ্যাবাউট। তো লেখার পরে যে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, তাই না? এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, সবগুলোই ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড। এটা তো গুগলের ফার্স্ট পেজ, তো এই ফার্স্ট পেজে দেখেন কতগুলো ওয়েবসাইট। তো আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেই ওয়েবসাইটে যেতে পারেন। তো আমি এখান থেকে এই যে লসিং ওয়েট, হেলদি ওয়েট, নিউট্রিশন এন্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমি ঢুকলাম বা ক্লিক করলাম, কারণ আমি কিছু কন্টেন্ট নিতে যাচ্ছি বা লেখা নিতে যাচ্ছি যেগুলো আমি ডিসক্রিপশন হিসাবে আমার ওয়েবসাইটে বসাবো, এই কারণে কি দেখেন আসলাম। তো আসার পর দেখেন এখানে লেখা আছে, মানে এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে অনেক কিছুই লেখা আছে, আপনার চাইলে পড়ে নিতে পারেন, এটা ইংলিশ দিয়ে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনারা দৌড়াদৌড়ি করতেছে, মানে মর্নিং ওয়াক করতেছে। তারপর এখানে অনেক কিছু লেখা আছে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন।
তো যাই হোক, এখান থেকে মূলত আমি 2 থেকে 3 লাইন যেহেতু কপি করবো, এই যে এতটুকু লেখা জাস্ট বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে অবশ্যই আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে 2 থেকে 3 লাইন দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে এই যে 3 লাইন কপি করতেছি, এটা অবশ্যই ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে লেখা আছে। হেলদি ওয়েট ইজ নট অ্যাবাউট ফ্লোয়িং ডায়েট অর প্রোগ্রাম ইনসার্ট ইন ভয়েস লাইফস্টাইল উইথ হেলদি ইটিং পার্টনার্স রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড স্টেটস ম্যানেজমেন্ট। অর্থাৎ বিভিন্ন ধরনের এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে 2 থেকে 3 লাইন লেখা আছে। তো আপনি যে ওয়েবসাইটে তৈরি করবেন সেই রিলেটেড তো আপনাকে লিখতে হবে, তাই না? তো আমি এখান থেকে এতটুকু লেখা কপি করব, কারণ আমি এটা ডিসক্রিপশন হিসেবে দিতে যাচ্ছি। তো আপনি কি এটাতে এখান থেকে কপি করে কি আপনি সরাসরি আপনার ব্লগার অ্যাকাউন্টে ডিসক্রিপশনে বসাবেন? না, কোনোভাবে বসানো যাবে না। অবশ্যই আপনি যে লেখাটা রিসার্চ করলেন সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনি কাজ করতেছেন ইটালি, তাহলে আপনাকে অবশ্যই ইটালিয়ান ভাষায় কিন্তু লিখতে হবে। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যেহেতু আমাদেরকে ইটালি দেশে আমরা কাজ করতেছি এবং ডাটা নোটের সম্পর্কে আমরা 2 থেকে 3 লাইন কপি করলাম, এটা ইংলিশে আছে, তাহলে এটা আমাদেরকে কি করতে হবে? গুগল ট্রান্সলেট করতে হবে। তো এই জন্য আমি গুগলে গিয়ে সার্চ করব কি গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট দিয়ে সার্চ করার পর আমি এখানে ইংলিশটা লিখে দিব, মানে পেস্ট করে দিলাম, যেটা কপি করছি এটা আমি কি করে দেবো? ইটালিয়ান ভাষা করে দেবো। এই যে এখান থেকে ডান পাশে আরো চিহ্নতে ক্লিক করে কিভাবে ইটালিয়ান ভাষা করতে হয় এখানে ইটালিতে সেট করলে যে দেখেন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পুরোটা ইটালিয়ান ভাষায় চলে আসছে। তো আমি যেহেতু ইটালিতে কাজ করছি এই কারণে ইটালিয়ান ভাষা করলাম। আপনি জার্মানিতে কাজ করলে জার্মানিয়ান ভাষা, ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষা আপনি করে নিবেন। তো এখান থেকে ইটালিয়ান ভাষা হচ্ছে এইটা, আমি এখান থেকে এটা কপি করলাম। কপি করার পর আমাদের যে ব্লগার অ্যাকাউন্টের সেটিংস আছে এই সেটিংসে আমরা আসলাম এবং এটা এখানে পেস্ট করে দিলাম। ইটালিয়ান অবশ্যই যে দেশে কাজ করবেন সে দেশের ভাষায় কিন্তু লিখতে হবে, কোনো ধরনের কোনো ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না কোনোভাবেই। তো এখান থেকে এটা আমি পেস্ট করার পর এখানে যে একটা সেভ আইকন দেখতে পাচ্ছেন রেড কালার, অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু এটা সেভ থাকবে না। তো আমি 2 থেকে 3 লাইন লিখে ইটালিয়ান ভাষা করে আমি কিন্তু এখানে কি করে দেবো? সেভ করে দেবো। তো আপনি যে দেশে কাজ করবেন সে দেশের ভাষা লিখে, মানে ওই রিলেটেড অফার রিসার্চ করে করে আপনি ওই দেশের ভাষা দিয়ে ট্রান্সলেট করে এখানে ডিসক্রিপশনে পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো এখন যদি আপনার ওয়েবসাইটটা একটু ভিজিট করেন, দেখেন যে এখানে কিন্তু ডিসক্রিপশনটা আসবে, যেটা এই প্যাশন নিচে যে দেখেন ডিসক্রিপশনটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? তো এখানে ডিসক্রিপশনটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন সেই রিলেটেড আপনাকে কিন্তু এখানে ডিসক্রাইব করতে হবে, 2 থেকে 3 লাইন লিখতে হবে যে এটা দিয়ে আপনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন। তারপর এখান থেকে আরো আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, ব্লক ল্যাঙ্গুয়েজ। ব্লক মানে ওয়েবসাইট, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, তাই না? ব্লক মানে ল্যাঙ্গুয়েজ, সরি, ব্লক মানে হচ্ছে ওয়েবসাইট, ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। তো এই যে ব্লক ল্যাঙ্গুয়েজটা এখানে ডিফল্ট অবস্থায় ইংলিশ দেওয়া আছে। আপনি চাইলে আপনার যদি ইংলিশ বুঝতে অসুবিধা হয় বাংলা করে নিবেন, বাংলা বুঝতে অসুবিধা হলে হিন্দি করে নিবেন, অসুবিধা হলে আপনি আরবি করে নিবেন। মানে আপনার যে ভাষায় পছন্দ সে ভাষায় কিন্তু আপনি ট্রান্সলেট করে আপনার ওয়েবসাইটটা এখানে দেখতে পারবেন বা ভাষাটা রাখতে পারবেন। তো নর্মালি আমি এখান থেকে ব্লক ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিচ্ছি কারণ ইংলিশটা সব থেকে সহজ। এই যে এখানে লেখা আছে পোস্ট, স্টার্স, কমেন্ট, এই যে জিনিসগুলো আপনি ইংলিশে পড়তেছেন, যদি এখান থেকে বাংলা করে দেন বা আরবি করে দেন তাহলে কিন্তু ওই দেশের ভাষায় কিন্তু আপনাকে এগুলো দেখাবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখান থেকে ব্লক ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখে দিবেন, ডিফল্ট অবস্থা ইংলিশে থাকবে। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট কন্টেন্ট। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, অ্যাডাল্ট কন্টেন্ট। তো অ্যাডাল্ট কন্টেন্ট এবং এখানে নিচে লেখা আছে শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স। মানে কি? এখানে এই ব্লগার অ্যাকাউন্টে আপনি কোনো ধরনের কোনো ইললিগাল কাজ বা কোনো ধরনের কোনো অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও আপনি পোস্ট করতে পারবেন না। এখানে কোনো ধরনের কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আপনাকে রাখা যাবে না। যদি আপনি কোনোভাবে কোনো ধরনের কোনো অনৈতিক পিকচার বা অশ্লীল ভিডিও বা অশ্লীল কোনো কন্টেন্ট লেখেন আপনার ওয়েবসাইটে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা সাসপেন্ডেড করে দিবে। ব্লগার 2 সেকেন্ড পর্যন্ত ভাববে না। আশা করি বুঝতে পারছেন। এই কারণে কোনো ধরনের কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আপনাকে এখানে আপনার ওয়েবসাইটে ইউজ করা যাবে না। এবং আপনাকে একেবারে ক্লিয়ারলি বলে দিছে যে শো ওয়ার্নিং টু ব্লক রেডার্স, অর্থাৎ এখানে আপনাকে ওয়ার্নিং করেই দিছে যে কোনো ধরনের কোনো অ্যাডাল্ট কন্টেন্ট, অর্থাৎ কোনো ধরনের কোনো অশ্লীল পিকচার বা অশ্লীল ভিডিও বা অশ্লীল কন্টেন্ট আপনার ওয়েবসাইটে কোনোভাবেই রাখা যাবে না বা পোস্ট করা যাবে না, সেটাই বলছে, ঠিক আছে? তারপরে এখান থেকে গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি, এটা মূলত কি গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি বলতে বোঝাচ্ছে গুগল অ্যাডসেন্স। যেহেতু আমরা এই কোর্সে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব না, তবে অ্যারেস্টার নিয়ে কাজ করব। তো যাই হোক, এখান থেকে যেহেতু গুগল অ্যাডসেন্স আমাদেরকে এখানে বলছে যে গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি,
এটা মূলত গুগল অ্যাডসেন্স। জাস্ট এতটুকু আপনারা জানার চেষ্টা করবেন, এটা আমি বিস্তারিত আলোচনা করতেছি না। তারপর ফেভিকন। ফেভিকন কি জিনিস? আমার কথাগুলো কি আপনারা ঠিকভাবে বুঝতে পারতেছেন? একটু মেসেজে বলুন তো সকলেই, কথাগুলো কি ঠিকভাবে বোঝা যাচ্ছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই মনোযোগী হবেন। আচ্ছা, তো আমরা এখানে যেখানে ছিলাম, তো ফেভিকনটা মূলত কি জিনিস? ফেভিকন, হোয়াট ইজ ফেভিকন? ফেভিকন কি? ফেভিকন হচ্ছে এই যে এখানে উপরে দেখেন, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আইকন মানে হোয়াটসঅ্যাপে এখানে ট্যাব ওপেন করে রাখছি, হোয়াটসঅ্যাপ চিহ্ন। তারপর এখানে গুগল শিটে আমি রাখছি গুগল শিটের চিহ্ন, ব্লগারে আছে ব্লগারের চিহ্ন। তারপর ইউটিউবে যে ইউটিউবের, সরি ইউটিউব বলতে এই যে লসিং ওয়েটের ওয়েটলেস এর যে লোগো। তারপর আপনি যে ইউটিউবে যেতে চান, যেখান থেকে ইউটিউবে যান, তাহলে ইউটিউবের লোগো এখানে শো করছে। তারপর প্লাস আইকনে আপনি যদি ফেসবুকে যান, তাহলে কিন্তু ফেসবুকের লোগো আপনাকে এখানে শো করবে। অর্থাৎ এইটাকেই মূলত বলা হয় ফেভিকন। এই যে এখানে যে ফেভিকন গুলো আছে, এইটাকে মূলত বলা হয় ফেভিকন। অর্থাৎ এই আইকন গুলো দেখে তো আপনি বুঝতে পারেন যে কোন ট্যাবে আপনি কোন ফাংশনটা অন করে রাখছেন বা কোন ফাংশনটা নিয়ে আপনি কাজ করতেছেন, তাই না? এটাকে মূলত বলা হয় কি? ফেভিকন। তো এখন আমরা মূলত, আচ্ছা একটু ওয়েট। ওকে, তো এখানে আমরা হচ্ছে ফেভিকন বলতে এই যে এগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে? আপনি যে ওয়েবসাইটে আছেন, এই যে লেখা আছে ব্লগারে আছেন, ব্লগারের লোগো। তারপরে এই যে এই ওয়েবসাইটে আছেন, এই ওয়েবসাইটের লোগো। এখানে ইউটিউবে আছেন, ইউটিউবের লোগো। তারপরে যদি আপনি এখানে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে সার্চ করেন, ওয়েবসাইটে যদি ভিজিট করেন, তাহলে দেখেন এখানে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের কি শো করবে? এই যে লোগো শো করছে, তাই না? তো এগুলোকে মূলত বলা হয় ফেভিকন। তো আপনার যে একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটেরও তো একটা ফেভিকন থাকবে, ঠিক আছে? সেটাই আর কি বোঝাচ্ছে। তো ফেভিকনটা নিয়ে জাস্ট আমি বোঝানোর চেষ্টা করলাম যে কোনগুলোকে ফেভিকন বলা হয়, কিভাবে ফেভিকনটা আপলোড করবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে প্রাইভেসি, বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, প্রাইভেসি। Privacy visual to search engine allow search engine for to find your blog. ভিজুয়াল টু সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কাকে বলে বা সার্চ ইঞ্জিন কি? গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন। অনেকে মনে করতে পারেন যে স্যার ক্রোম সার্চ ইঞ্জিন, তারপর অপেরা মিনি, ইউসি ব্রাউজার, এগুলো কি? এগুলো কি ফায়ারফক্স? এগুলো কি সার্চ ইঞ্জিন? না, এগুলো হচ্ছে ব্রাউজার। আর সার্চ ইঞ্জিন কোনটা? গুগল। গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন যেটা মাইক্রোসফটের। তো এইগুলোকে মূলত বলা হয় সার্চ ইঞ্জিন, ঠিক আছে? আর আমি যেগুলো কথা বলি, আপনি ক্রোম ব্রাউজার ইউজ করবেন, এটাকে মূলত বলা হয় ব্রাউজার। ইউসি ব্রাউজার, অপেরা মিনি, ফায়ারফক্স, তারপর হচ্ছে ক্রোম ব্রাউজার, ইউসি ব্রাউজার, এগুলোকে মূলত বলা হয় ব্রাউজার, ঠিক আছে? তো সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল এবং বিং, এইটাকে মূলত বলা হয় সার্চ ইঞ্জিন, যেখানে গিয়ে আপনি সার্চ করবেন আর কি, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আপনাকে বলছে যে ভিজুয়াল টু সার্চ ইঞ্জিন অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ। অর্থাৎ আপনি এই সুইচটা অন আছে, যদি এটা অফ করে দেন, এখান থেকে যদি অফ করে দেন, এই যে অফ করে যদি দেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা গুগলে যত মানুষে সার্চ করে না কেন, যত কিছুই করুক না কেন, আপনার ওয়েবসাইটটা আসবে না, কারণ আপনাকে ফাইন্ড করতে পারবে না। এখানে লেখা আছে অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ। ফাইন্ড মানে খোঁজা আপনার ওয়েবসাইট, ফর ফাইন্ড ইউর ব্লগ মানে আপনার ওয়েবসাইটটা ফাইন্ড করতে পারবে না সার্চ ইঞ্জিন বা গুগল। আপনি যদি এই সুইচটা অফ করে দেন, তাহলে পৃথিবীতে যত লোক আছে সবাই যদি সার্চ করে আপনার ওয়েবসাইটটা সার্চ করতে চায়, কোনোভাবেই আপনার ওয়েবসাইটটা মানুষের কাছে শো করবে না, ঠিক আছে? তো যাই হোক, এটা ডিফল্ট অবস্থায় অন থাকবে, এটা অনেই রাখবেন। আমি জাস্ট ফাংশন গুলো আপনাদেরকে বুঝাচ্ছি, এগুলো কাজ করতে হবে না, কারণ পরবর্তীতে অবশ্যই আপনাকে জানতে হবে এবং মনে রাখতে হবে সবকিছু, ঠিক আছে? কারণ কোন ফাংশনটার নাম কি সেটা তো আপনাকে জানতে হবে, তাই না, ওয়েবসাইটে? তো এটাকে মূলত বলা হয় সার্চ ইঞ্জিন, অর্থাৎ অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ। এখানে সুইচটা অন আছে, তার মানে পৃথিবীতে যত লোকেই থাক না কেন, আমার ওয়েবসাইটটা গুগলে গিয়ে যদি সার্চ করে তাহলে দেখাবে। আর যদি এটা অফ করে রাখি, তাহলে যতই মানুষ সার্চ করুক, আমার ওয়েবসাইটটা ওদের কাছে শো করবে না, ঠিক আছে? এটাই আর কি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিশিং, যেখানে লেখা আছে ব্লগ অ্যাড্রেস। ব্লগ অ্যাড্রেস মানে কি? ওয়েবসাইট অ্যাড্রেস। ব্লগ মানে কি? ওয়েবসাইট। অ্যাড্রেস মানে ঠিকানা।
তো ব্লগ অ্যাড্রেস মানে ওয়েবসাইটের ঠিকানা। তো ওয়েবসাইটের ঠিকানা কোনটা? এই যে এটা, ডেটা ই পেডিটা ডি প্যাসো 8670.blogspot.com, এইটা লেখে অথবা এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে। প্রত্যেকের অ্যাড্রেস কিন্তু আলাদা আলাদা, তাই না? তো আমরা যখন ওই যে টাইটেল দিছি মানে ওয়েবসাইটের নাম, তারপর অ্যাড্রেস একটা ফাংশন আছে, তারপর ডিসপ্লে নেম, এভাবে করে তো আমরা দিছিলাম, তাই না? তো এটাকে মূলত বলা হয় ব্লগ অ্যাড্রেস, মানে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে শো করবে। তারপর কাস্টম ডোমেইন। তো এখানে আমরা জানি যে এখানে হচ্ছে আমরা ডোমেইন হোস্টিং ছাড়া, ঠিক আছে, ডোমেইন হোস্টিং ছাড়া কিভাবে সাবডোমেইন ইউজ করে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করা যায় সেটা আমরা শিখতেছি ব্লগারের মাধ্যমে। তো আপনি ভবিষ্যতে যখন মনে করবেন যে আমি একটা প্রিমিয়াম ভার্সনের ওয়েবসাইট তৈরি করব, বা আমি এই ওয়েবসাইটে হচ্ছে টাকা মানে ডোমেইন হোস্টিং কিনে আমি একটা ওয়েবসাইট তৈরি করব, সেটাও আপনি করতে পারেন। তখন ওই ডোমেইন হোস্টিং এর সঙ্গে আপনার যে ফ্রি ওয়েবসাইটটা আছে সেটা আপনি কাস্টম ডোমেইন করতে পারেন, মানে পরবর্তীতে ডোমেইন কিনতে পারবেন। তো এটাকে মূলত বলা হয় কাস্টম ডোমেইন, ঠিক আছে? তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এইচটিটিপিএস। এইচটিটিপিএস মানে কি? HTTPS redirects ensure that visits to HTTPS redirects to HTTPS. HTTPS এর ফুল মিনিং কি? কেউ যদি জেনে থাকেন তাহলে একটু মেসেজে বলবেন HTTPS এর ফুল মিনিং কি। সকলে মেসেজ দিবেন যারা জানেন HTTPS এর ফুল মিনিং কি। আচ্ছা, তো এখানে আমরা যারা আছি হয়তো অনেকে জানি না। তো HTTPS এর ফুল মিনিং কি? আচ্ছা, এখানে লিখছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা তো তাহলে হইলো না, HTML হইলো, তাহলে HTML এটা হইলো, ঠিক আছে? আমি বলছি HTTPS। আচ্ছা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, না সিকিউর হবে না, এটা ঠিক আছে, তবে সিকিউর হবে না। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম, ঠিক আছে? কি বললাম? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। এইচটিটিপিএস এর ফুল মিনিং কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। এটাকে মূলত বলা হয় এইচটিটিপিএস। প্রত্যেকটা ওয়েবসাইটের লিংকের সামনে আপনারা দেখবেন এইচটিটিপিএস দেওয়া। এইচটিটিপিএস এর ফুল মিনিং আমরা কি জানলাম? এইচ তে হাইপার, টি তে টেক্সট, টি তে ট্রান্সফার, পি তে প্রোটোকল, এস তে সিস্টেম, মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। তো এখন দেখেন তো এই যে এখানে ইউটিউবে ডাবল ক্লিক করেন, কি লেখা? https://www.youtube.com, তাই না? তারপর এখান থেকে আপনার ওয়েবসাইটে যে একটু দেখেন, এই যে https://data-epeditar-8670.blogspot.com। তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপের কথা বা আপনি যেটাই করেন না কেন, আপনি কিন্তু অবশ্যই এটা হচ্ছে কি মানে এইচটিটিপিএস কিন্তু আসবে। যদি এখানে লেখেন যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এই যে দেখেন https://skylineITinstitute.com, ঠিক আছে? তো প্রত্যেকটা ওয়েবসাইটের সামনে এইচটিটিপিএস অবশ্যই ইনক্লুড আছে। এই এইচটিটিপিএস কেই মূলত বলা হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। অর্থাৎ আপনার যে একটা ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটটা, তো এইটারও তো এইচটিটিপিএস থাকবে, তাই না? এই যে এইটাই হচ্ছে এইচটিটিপিএস। তো এই এইচটিটিপিএস এর কথা এখানে বলছে যে https redirect ensure visit to https redirects to http, মানে এই সুইচটা অন আছে। যদি আপনি https টা অফ করে দেন তাহলেও কিন্তু গুগল বুঝতে পারবে না যে আসলে ওই ব্যক্তি কোথায় যেতে চাচ্ছে। কারণ গুগল, আপনারা জানেন যে গুগল বা সার্চ ইঞ্জিনের কথা যদি বলি, সার্চ ইঞ্জিন বা গুগল কিন্তু মানুষের ভাষা বুঝে না, তাই না? মানুষের ভাষা বুঝে? কখনোই বুঝে না। কারণ এই সমস্ত বড় বড় সার্চ ইঞ্জিন, বড় বড় নেটওয়ার্ক রোবট দিয়ে নিয়ন্ত্রণ করা হয় বা কম্পিউটার অপারেটিং সিস্টেম দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এখন গুগলে গিয়ে আপনি খুব সহজেই লিখতেছেন youtube.com, গুগল আপনাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে। গুগলে গিয়ে আপনি লিখতেছেন facebook.com, আপনাকে গুগল ফেসবুকে নিয়ে যাচ্ছে। এই যে আপনার একবার চিন্তা করে দেখছেন যে আমি যেটা বলতেছি সেটা গুগল কিভাবে বুঝতে পারতেছে? অবশ্যই আপনার ভাষা তো কখনোই বুঝবে না গুগল, তাই না? কম্পিউটারের ভাষা 0 এবং 1, এবং রোবোটিকের ভাষা হচ্ছে কোডিং অথবা প্রোগ্রামিং বা HTML, ঠিক আছে? তো এখন এইচটিটিপিএস মূলত কি জিনিস, একেবারে বেসিক একটু জিনিস বোঝানোর চেষ্টা করি। মনে করেন এই যে আপনি গুগলে গিয়ে যে সার্চ করতেছেন www.youtube.com, গুগল আপনাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে। তো এই যে এই ভাষাটা আপনি ইংলিশ লেখেন আর বাংলা লেখেন, আপনাকে তো অবশ্যই নিয়ে যাচ্ছে না, তাই না? আপনি যে ভাষায় লেখেন না কেন গুগলে,
আপনাকে কিন্তু সেই ভাষায় দিয়েই কিন্তু আপনাকে আপনার ওই কাঙ্ক্ষিত যে পেজে যেতে চাচ্ছেন সেটা নিয়ে যাচ্ছে। তো এই যে আপনি ইংলিশ লিখতেছেন খুব সুন্দর করে youtube.com, বাংলা লিখতেছেন youtube.com, তো এই যে গুগল কিন্তু এই ভাষাটা কিন্তু বোঝে না। এই গুগল এই ভাষাটা আহ, মানে হচ্ছে ওদের যে প্রোগ্রামিং অর্থাৎ HTML এর ভাষায় কিন্তু বুঝে, তারপর গুগল ওইটা বুঝে ওইটার ফিডব্যাকটা আবার জানায়, আবার ওইটা হচ্ছে আপনার কাছে নিয়ে যায়। ক্লিয়ার? অনেকে হয়তো বুঝতে পারেনি, আমি আবারও বলতেছি। গুগলে গিয়ে আপনি youtube.com দিয়ে লিখলেন ইংলিশে, তো গুগল তো আর ইংলিশ বোঝে না। তো গুগল তখন কি করলো, ওই ইংলিশটাকেই কোড করে প্রোগ্রামিং করে বা HTML করে ওই গুগল বুঝতে পারছে যে আপনি কোথায় যেতে চাচ্ছেন, তারপরে আপনাকে কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় বোঝাচ্ছে। এই যে পুরো প্রসেসটা গুগল যে এই ভাষাটা কি করলো বা এই টেক্সটটা হচ্ছে ও নিজের ভাষায় পরিবর্তন করলো বা নিজের ভাষায় হচ্ছে দিল, এটাকেই মূলত বলা হয় HTTPS। এই যে লেখা আছে এইচ তে হাইপার, টি তে টেক্সট, ওই যে হাইপার টেক্সট মানে আপনি যে টেক্সটটা লিখলেন, টি তে ট্রান্সফার, এই টেক্সটটা ট্রান্সফার করলো একটা প্রোটোকলের মাধ্যমে, পি তে প্রোটোকল, এস তে সিস্টেম, যেটা একটা সিস্টেম, ঠিক আছে। অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম মানে আপনি যে ইউটিউব লিখলেন ইংলিশ দিয়ে বা বাংলা দিয়ে যে ভাষায় লেখেন না কেন, এখন গুগল যে এই ভাষাটা ওই ভাষাটা এই যে প্রোটোকলের মাধ্যমে বা সে সিস্টেমের মাধ্যমে এটা রূপান্তরিত করে আপনাকে ফিডব্যাক জানাচ্ছে, এইটাকে মূলত বলা হয় খুব সহজ কথা এইচটিটিপিএস। ঠিক আছে, এইচ তে হাইপার, টি তে টেক্সট, এই কারণে কিন্তু টেক্সট, আপনি তো টেক্সট করতেছেন তাই না, আপনি তো লিখতেছেন, তো এই টেক্সটটাই টি তে ট্রান্সফার করে, এই টেক্সটটা ট্রান্সফার করে একটা প্রোটোকল, পিতে প্রোটোকল মানে একটা প্রোটোকলের মাধ্যমে, এবং সিস্টেম, এটাকে একটা সিস্টেম বলা হয়। ঠিক আছে, একটা সিস্টেমে এই টেক্সটটা ট্রান্সফার করে দেয় এবং ওই টেক্সটটা আবার গুগল বা ওই রোবট বুঝে আপনাকে একটা ফিডব্যাক দেয়। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এইটাকে মূলত বলা হয় এইচটিটিপিএস। অর্থাৎ আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে গুগলে গিয়ে যতই মানুষ সার্চ করুক না কেন আপনার ওয়েবসাইটের নাম গুগল কোনোভাবেই বুঝতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পারমিশন। তো পারমিশন হচ্ছে এই যে আপনার যে ওয়েবসাইটটা আপনি তৈরি করতেছেন, এই ওয়েবসাইটটা যদি কোনো ব্যক্তি কে আপনি অ্যাডমিন দিতে চান তাহলে কিন্তু আপনি দিতে পারবেন। মনে করেন ফেসবুক পেজের কি কি থাকে, অ্যাডমিন থাকে, মডারেটর থাকে, তারপর হচ্ছে এডিটর থাকে, তাই না? তো এই যে আপনার ওয়েবসাইটটা যখন বড় হবে তখন তো আপনি নিজে একাই সময় দিতে পারবেন না বা কন্ট্রোল করতে পারবেন না। যখন আপনি আপনার একজন বন্ধুকে বলবেন যে বন্ধু আমার ওয়েবসাইট আছে, তো আমি তো এখানে অ্যাডমিন আছি, আমার কাজ করতে একটু হেল্প করতে হবে, তোমাকে আমি অ্যাডমিন বানাই দিচ্ছি। তো এইটা আপনি কিভাবে বানাই দিবেন সেটাই মূলত পারমিশন, অর্থাৎ ব্লক অ্যাডমিনস এন্ড অথরাইজ। অর্থাৎ এটাতে ক্লিক করে আপনি আপনার যে কোনো ফ্রেন্ডকে আপনি হচ্ছে অ্যাডমিন বানাতে পারবেন। ঠিক আছে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেন্ডিং অথরাইজ ইনভাইট, অর্থাৎ আপনি হচ্ছে একজন ব্যক্তিকে ইয়ে করছেন মানে ইনভাইট করছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে উনি হচ্ছে অ্যাকসেপ্ট করেনি, অ্যাডমিন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি, তখন এটা পেন্ডিং এ দেখতে পারবেন। ঠিক আছে, আর এই যে এখানে ক্লিক করলে দেখেন, অর্থাৎ ব্লক অ্যাডমিন এন্ড অথরাইজে ক্লিক করলে আপনি এখান থেকে কোনো একটা মেইল, কোন মেইলে আপনি অ্যাডমিন দিতে যাচ্ছেন আর ওই মেইলটা লিখে দিলেই ওনাকে রিকোয়েস্ট পাঠালে উনি অ্যাকসেপ্ট করলে তারপর অ্যাডমিন হবে। এখন আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন কিন্তু উনি অ্যাকসেপ্ট করেনি, তখন এখানে পেন্ডিং অথরাইজ ইনভাইট দেখাবে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট মোর অথরাইজ। ইনভাইট মোর অথরাইজ, আপনি যদি আরো কাউকে ইমেইলস টু ইনভাইট, মানে আপনি এখানে আপনার জিমেইলটা আমি যদি এখানে দেই, দিয়ে যদি সেন্ড করি তাহলে আপনার মেইলে একটা মেইল চলে যাবে, ওটা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আমার যে ব্লগার অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন সেটার অ্যাক্সেস কিন্তু আপনি নিজেও পেয়ে যাবেন, কারণ আপনি তখন অ্যাডমিন। ঠিক আছে, এটাই আর কি। তারপর এখান থেকে আমরা আরো যে বিষয়টা দেখছি রেন্ডার অ্যাক্সেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। রেন্ডার অ্যাক্সেস এগুলো আপনাকে একেবারে লিখতে হবে না বা বুঝতে হবে, ইয়ে করতে হবে না, এটা জাস্ট আপনি বুঝে নেবেন। ঠিক আছে, যে কোন ফাংশনটা কাজ কি। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি স্কাইলাইনের ফ্রি কোর্স করছেন ব্লগারের টপিকের উপরে, তো ব্লগার এই ফাংশনটা মানে কি যদি আপনাকে কোশ্চেন করে, তো আপনি যদি অ্যান্সার না দিতে পারেন তাহলে কি হবে? এই কারণে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে একেবারেই খুঁটিনাটি সকল বিষয়গুলো শেখাই, কারণ এই ফাংশন গুলো কিন্তু আপনার ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এখান থেকে রেন্ডার অ্যাক্সেস বলতে বোঝাচ্ছে এখানে পাবলিক, প্রাইভেট টু অথরাইজ কাস্টম রিডার্স। এখন আপনি যদি এখানে পাবলিক করা আছে, পাবলিক মানে পৃথিবীতে যত ব্যক্তি আছে বা যত লোকজন আছে তারা যদি চায় খুব সহজে আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে। যদি আপনি এখানে প্রাইভেট টু অথরাইজ করে রাখেন তাহলে আপনার ওয়েবসাইট আপনি নিজে দেখতে পারবেন, পাশাপাশি যারা অ্যাডমিন, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে যারা অ্যাডমিন তারাই শুধুমাত্র দেখতে পারবে, আদারওয়াইজ কেউ দেখতে পারবে না আপনার ওয়েবসাইট। তারপর এখান থেকে কাস্টম রিডার্স কি, আপনি মনে করেন 10 জনকে ওয়েবসাইট দেখাবেন আর পৃথিবীতে কাউকে দেখাবেন না, বা আপনি 1 লক্ষ মানুষকে দেখাবেন,
শুধু ওয়েবসাইটটা আপনার, আর বাকি যে লোকজন আছে পৃথিবীতে ওনারা দেখতে পারবে না। তো সেই সিস্টেমে আপনি করতে পারবেন, কাস্টম মানে নিজে অ্যাড করে করে আপনি করতে পারবেন যে ইনি দেখতে পারবে, ইনি দেখতে পারবে না, ঠিক আছে, এইভাবে করে। তো যাই হোক, এটা এখান থেকে আমরা পাবলিক করে দেবো, কারণ আমরা চাই আমাদের ওয়েবসাইটের জন্য সকলেই দেখে। জাস্ট আমি ফাংশন গুলো আলোচনা করলাম যাতে ভবিষ্যতে আপনার কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা আরো নিচে একটু স্ক্রল করব। তো পোস্ট, এখানে বলছে ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ, অর্থাৎ এখানে 60টা পেজ তৈরি, মানে 60টা পেজ আছে। যদিও আমরা দেখতেছি এটা একটা পেজ, রিড মোরে ক্লিক করলে আর একটা পেজ তৈরি হচ্ছে, অফার পেজে গেলে আর একটা পেজ তৈরি হচ্ছে। তো এরকম করে 60টা পেজ আছে টোটাল আপনার ওয়েবসাইটে, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো নিচে একটু স্ক্রল করবো আমরা, একেবারে যেগুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। তারপর কমেন্টস নিয়ে একটু কথা বলি। তো কোনো ব্যক্তি যদি আপনার ওয়েবসাইটে কমেন্ট করে, সেটা লোকেশন পর্যন্ত আপনি ট্র্যাক করতে পারবেন। কমেন্ট লোকেশন, ঠিক আছে, কি বললাম, কমেন্ট লোকেশন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনার ওয়েবসাইটে এসে কমেন্ট করে নাইস বা বিউটিফুল বা গুড, তাহলে আপনি দেখতে পারবেন ওই ব্যক্তি কোথায় আছে, সেটা লোকেশন পর্যন্ত দেখতে পারবেন। তারপর এখান থেকে আরো যে বিষয়টা আমরা দেখতেছি, যেটা ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, বাকি যেগুলো ইম্পর্টেন্ট না এগুলো আমি আলোচনা করতেছি না। আচ্ছা, তারপর এখান থেকে কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে হচ্ছে আরো নিচে আমরা একটু যাব, মেটা ট্যাক্স, বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মেটা ট্যাক্স। মেটা কোন কোম্পানির, সকলে একটু মেসেজে বলবেন, মেটা কোন কোম্পানির? মেটা কোন কোম্পানির, সকলে একটু মেসেজে বলবেন। ওকে, ফেসবুক কোম্পানি। মেটা হচ্ছে কোন কোম্পানি? ফেসবুক কোম্পানি। তো এখন ফেসবুক কোম্পানি, এটা হচ্ছে মেটা শুধু ফেসবুকেই নয়, মেটা আপনারা জানেন যে ফেসবুক হোয়াটসঅ্যাপ কে কিনে নিছে, ইনস্টাগ্রাম কে কিনে নিছে, তাই না, ফেসবুক কিনে নিছে। তো এখানে মেটা ট্যাগস বলতে বোঝাচ্ছে, ট্যাগ হচ্ছে যদি সহজ কথায় বলি, কিওয়ার্ড অথবা হ্যাশট্যাগ। একেবারে আমরা যেটা ইউজ করি নর্মালি, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ মানে কি, হ্যাশ লিখে কোনো একটা পোস্ট আমরা যখন পোস্ট করব, ওই পোস্টার নিচে কিন্তু আমরা হ্যাশট্যাগ ইউজ করি, তাই না, যাতে কি কারণে ইউজ করি, যাতে ওই হ্যাশট্যাগ ওই নাম অনুযায়ী যদি কেউ সার্চ করে তাহলে যেন আমার পোস্টটা সামনে যায় বা র্যাঙ্কিং এ যায়। তো এইটাকে মূলত বলা হয় ট্যাগ, তারপর হচ্ছে হ্যাশট্যাগ, তারপর হচ্ছে বলা হয় হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। তো এখানে আমাদের কিওয়ার্ড টুলস আছে, তো আমরা পরবর্তীতে কিওয়ার্ড টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো, তাহলে আমাদের ওয়েবসাইটটা একটু হালকা পাতলা এসিও হবে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। এটা আপাতত জাস্ট আমি মনে রাখবেন যে মেটা ট্যাগস, আপনি আপনার ওয়েবসাইটে কিছু ট্যাগ দিতে পারবেন, অর্থাৎ কিওয়ার্ড দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইরোর্স এন্ড রিডাইরেক্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইরোর্স এন্ড রিডাইরেক্ট। কাস্টম 404 মানে কি? কাস্টম 404 বা ইরোর্স এন্ড রিডাইরেক্ট বলতে বোঝাচ্ছে, যদি একটু সিম্পল ভাবে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, স্বাভাবিকভাবে মনে করেন আশেপাশের কথাই চিন্তা করি আমরা। এই যে যখন এইচএসসি এবং এসএসসি রেজাল্ট গুলো দেয়, কি বললাম, এসএসসি অথবা এইচএসসি যে রেজাল্ট গুলো দেয়, তখন ওদের যে সরকারি যে ওয়েবসাইটটা আছে যেখানে প্রকাশ করা হয় রেজাল্ট গুলো, যে কোনো ধরনের এক্সাম হতে পারে সেটা, পাবলিক এক্সাম। তো ওখানে যে অনেক ব্যক্তি কিন্তু একসঙ্গে ওয়েবসাইটে যায়, তাই না, একসঙ্গে রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে অনেকেই যায়, 10-15 লাখ শিক্ষার্থী কিন্তু দেখে, রেজাল্ট দেখে। তো যখন 10-15 লক্ষ বা 2 লাখে আমি ধরলাম, 2 লাখ ব্যক্তি যখন একটা ওয়েবসাইটে একসঙ্গে ভিজিট করে, তখন সেই ওয়েবসাইটটা কিন্তু অতটা কি হয় না, মানে ফাস্ট কাজ করে না। একেবারে সহজ কথায় আমরা 2019 বা 2020 পর্যন্ত, আমরা এখন তো সকলের কাছে অ্যান্ড্রয়েড ছিল, কিন্তু তখনকার সময় অর্থাৎ 19 এবং 20-এ ওই রকম অ্যান্ড্রয়েড বা এই প্রযুক্তি এত ডেভেলপ হয়নি, ঠিক আছে, আরো 3 বছরের আগের কথা বলতেছি। তো তখন কিন্তু আমি নিজেও কিন্তু কম্পিউটারের দোকানে গিয়েই হচ্ছে, যদিও 2017 সালে গিয়ে আমি কম্পিউটারের দোকানে গিয়ে বলছিলাম রেজাল্টটা কি দেখি, ঠিক আছে, কারণ তখন আমার অ্যান্ড্রয়েড ছিল না। 2017 সালে আমি অ্যান্ড্রয়েড ইউজ করি না, ঠিক আছে, এমনি ফোন ছিল তবে অ্যান্ড্রয়েড না। তো অনেকের হয়তো বা থাকতে পারে। তো আমরা অনেক সময় গিয়ে দেখছি যে কম্পিউটারের দোকানে গিয়ে বলতে হয় যে আচ্ছা, আমি হচ্ছে আমার রেজাল্টটা দেখবো, আমার হচ্ছে রোল নাম্বার এত, রেজিস্ট্রেশন নাম্বার এত, একটু দেখেন তো কি রেজাল্ট আসছে, ঠিক আছে, কি রকম করলাম। তো তখন কম্পিউটারের দোকান অনেকেই বলে যে আহ, যারা কম্পিউটার দোকানে থাকে, যারা রেজাল্ট চেক করে, তারা বলে যে ভাই এখন সার্ভার ডাউন আছে, আপনি একটু পরে আসেন। তার মানে কি, এই যে আমরা ছোট থেকে যে বিষয়টা শিখছি বা আশেপাশে আমরা দেখছি যে সার্ভার ডাউন, ঠিক আছে,
তো এই সার্ভার ডাউনটাকেই মূলত বলা হয় কাস্টম 404 বা ইরোরস। আপনার যদি কোনো একটা ওয়েবসাইট, আমরা দেখছি যে কোনো একটা ওয়েবসাইটে যখন সার্ভার ডাউন থাকে তখন ওই ওয়েবসাইটে ঢুকলে অনেক স্লোলি কাজ করে, পাশাপাশি ওখানে ইরোর দেখায়, অনেকক্ষণ পর ইরোর দেখায়। তো এইটা কাস্টম 404 মূলত বোঝা যাচ্ছে, বা ওই যে সার্ভার ডাউন, এক কথায় সহজ কথায় সার্ভার ডাউনটাকে মূলত বলা হয় কাস্টম 404 বা ইরোরস এন্ড রিডাইরেক্টস। তো এখন মনে করেন আপনার ওয়েবসাইটে আপনি 3 দিন আপডেট দিবেন, মানে 3 দিন আপনার সময় লাগবে আপনার ওয়েবসাইটে নতুন একটা জিনিস আপডেট করবেন আর কি, মানে নতুন একটা তথ্য অ্যাড করবেন। তো তথ্য যে আপনি অ্যাড করবেন তখন তো আপনাকে ওয়েবসাইটটা সাময়িকভাবে আপনাকে অফ রাখতে হবে, কারণ আপনি ওয়েবসাইটে কাজ করতেছেন, তাই না? তো তখন কিন্তু আপনি কাস্টম 404 করে রাখতে পারেন। এবং এখানে কাস্টম 404 ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি যদি এখানে লিখেন এই যে যে আমার ওয়েবসাইটটা 3 দিনের জন্য অফ থাকবে, 3 দিন পর বা 72 আওয়ার্স পর এটা আবার ঠিক হবে। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, সরি আমার একটা ফোন আসছিল। আচ্ছা, যেখানে ছিলাম, তো এখানে আপনি কিন্তু এখানে লিখতে পারেন যে আমার ওয়েবসাইটটা 3 দিনের জন্য আপডেট হচ্ছে। তো আপনারা হচ্ছে 3 দিন পর ওয়েবসাইটে ঢুকবেন, ঠিক আছে? এটা আপনি লিখে দিলে আপনার ওয়েবসাইটে যতজন ব্যক্তি ঢুকবে ততজন এই লেখাটা লিখে বুঝতে পারবে যে ও আচ্ছা ঠিক আছে ওয়েবসাইট অ্যাড হচ্ছে। এখন আপনি যদি না লিখে দেন তাহলে মনে করবে আল্লাহ ওয়েবসাইট কোথায় গেল, ওয়েবসাইট কি ভ্যানিশ, ওয়েবসাইট কি চলে গেল, তো এইটা মনে করবে, তাই না? তো আপনি চাইলে আপনার ওয়েবসাইটে যখন আপডেট করবেন বা কাজ করবেন তখন এই ফাংশনটা দিয়ে আপনি লিখতে পারেন যে কি কারণে আপনি অফ রাখছেন, তাহলে মানুষটা বুঝতে পারবে যে আসলে কি কারণে অফ রাখা হয়েছে আপনার ওয়েবসাইটটা। ঠিক আছে, এটাই মনে হচ্ছে সেই ফাংশনটা। তারপর এখানে মনিটাইজেশন তো ওই যে বললাম যে গুগল অ্যাডসেন্স নিয়ে যে আপনি কাজ করতেছেন আপনার ওয়েবসাইট মনিটাইজেশন গেছে কিনা বা এনাবল হয়েছে কিনা এই বিষয়গুলো এখানে দেখতে পারবেন। তো যাই হোক, এই বিষয়গুলো জাস্ট আমি আপনাদেরকে বললাম কারণ এইগুলো আপনাদেরকে জানা থাকা উচিত, কারণ পরবর্তীতে কিন্তু এগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে, কারণ আমরা এই কোর্সে যেটা শিখবো একেবারে খুঁটিনাটি সকল বিষয়গুলো কিন্তু আমরা শিখবো। ওকে, তো আশা করি সকলে বুঝতে পারেন। তাহলে অবশ্যই এখানে ডিসক্রিপশনটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? নাম কিভাবে পরিবর্তন করবেন, জিমেল কিভাবে পরিবর্তন করবেন, কোনো ধরনের কোনো অ্যাডাল্ট কন্টেন্ট প্রকাশ করা যাবে না আপনার ওয়েবসাইটে, এইচটিটিপিএস কাকে বলে, তারপর পারমিশন অথরাইজ, কিভাবে অ্যাডমিন বানাবেন, কিভাবে কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে ক্লাসে আলোচনা করলাম। এখন আমরা দেখবো আমাদের যে ওয়েবসাইটটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কি ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটে আমরা একটা প্রিমিয়াম ভার্সনের 4, মানে প্রিমিয়াম ভার্সনের ই কমার্স ক্যাটাগরির টেমপ্লেট আমরা এখানে বসাবো। কি বললাম? আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে, যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেটা 30% পর্যন্ত আমরা কমপ্লিট করছি। আজকে আমরা এই ওয়েবসাইটের উপরে আমরা একটা প্রিমিয়াম ভার্সনের টেমপ্লেট বসাবো। তো আপনারা 310 টাকা যারা প্রদান করছেন, এখানে 117 জন স্টুডেন্ট আপনারা 310 টাকা প্রদান করছেন, তারাই কিন্তু আমাদের মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। তো সেক্ষেত্রে আপনারা কিছু টুলস এর বিনিময়ে কিন্তু এই টাকাটা প্রদান করছেন আপনারা। তো এই টুলস গুলোর মধ্যে আমাদের এখন যেহেতু দরকার যে প্রিমিয়াম ভার্সনের যে টেমপ্লেট ই কমার্স ক্যাটাগরির, এই টেমপ্লেট গুলো দরকার। এই কারণে টেমপ্লেট গুলো কিভাবে এখানে বসাতে হবে, কিভাবে আপনি ইনস্টল করে নেবেন, এই পুরো প্রসেসটা কিন্তু আমি এখন দেখাবো। এবং ক্লাস শেষ হওয়ার পর রাতে আমি আপনাদের এই টুলস এর লিঙ্ক গুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো যখন যেটা টুলস লাগে তখন ওই টুলসটা আমি দিয়ে দেবো। শুধুমাত্র যে এই টুলসটাই যে শেষ সেটা এমন না, আরো 2টা টুলস আছে যেটা পরবর্তী ক্লাসে যখন কাজে লাগবে তখন আমি দেখাই দেবো। কারণ আমি যে আগেই আপনাদেরকে সব টুলস দেই তাহলে প্রপারলি আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে কি করবেন। এখন যেহেতু এই টুলসটা আমাদের দরকার, এখন আমি দেখাই দিব কিভাবে আপনি এটা ইনস্টল করবেন লিঙ্ক থেকে, কিভাবে আপনার ওয়েবসাইটে বসাবেন, কেন আপনার দরকার হলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক থেকেও আপনারা চাইলে টুলস গুলো ডাউনলোড করতে পারেন, অথবা আমি আপনাদের সুবিধার্থে, সকলের সুবিধার্থে আমি হচ্ছে আপনাদের যে প্রো টেমপ্লেটের লিঙ্ক গুলো আছে এই লিঙ্ক মানে ডাউনলোড করে আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তো আমি এই যে আমাদের যে পেজ আছে এই পেজে যাচ্ছি। তো আপনাদেরকে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? ক্লাস শেষ হওয়ার পর রাতের ওই দেখে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্কাইলাইন প্রো টেমপ্লেট, ঠিক আছে? স্কাইলাইন প্রো টেমপ্লেট। তো এখানে স্কাইলাইন আর্ট ইনস্টিটিউটের যে প্রো টেমপ্লেট গুলো আছে, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন 4, প্রিমিয়াম ভার্সন 2, প্রিমিয়াম ভার্সন 3,
প্রিমিয়াম ভার্সন 4 অর্থাৎ 1 2 3 4 এখানে টোটাল 4টা প্রো টেমপ্লেট আছে, যেটা ই কমার্স ক্যাটাগরি, যে কোনো ওয়েবসাইটে আপনি এই টেমপ্লেট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে 1 2 3 4 যেটা প্রিমিয়াম ভার্সন 4, যেটা একটু ডিজাইনটা ডিফিকাল্ট এবং অনেক সুন্দর বা ইউনিক, এই প্রিমিয়াম ভার্সন 4টা আমরা কিন্তু কাস্টমাইজ শিখবো এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা এটা বসাবো। এখন বাকি 3 2 এবং 1 এই তিনটাও আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই 4 নাম্বারটা আমরা এই কারণেই বসাবো কারণ এইটার কাস্টমাইজিং সিস্টেম যদি আপনি বুঝতে পারেন, তাহলে 1 2 3 এই তিনটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন। যদিও এক না, কিন্তু একটু আলাদা হবে, জাস্ট একটু আলাদা হবে, তাছাড়া সম্পূর্ণ একেবারেই একই। তো এই কারণে আমরা প্রিমিয়াম ভার্সন 4 যে টেমপ্লেটটা আছে এটা আমরা কাস্টমাইজ করব। আপনাদেরকে তো সবে দেওয়া হবে, আপনি জাস্ট 4 নাম্বার টেমপ্লেটটা আপনি আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখান থেকে আপনারা টুলসটা মূলত কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে একটা এই লিংকটা দিয়ে দিব। এই লিংকটাতে ঢুকলে আমার সামনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, স্কাইলাইন আর্টিস্ট স্টুডিওর যে প্রো টেমপ্লেট, এটার ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে প্রিমিয়াম ভার্সন 1 ডাউনলোড করার জন্য এখানে লেখা আছে ক্লিক হিয়ার। এই রেড কালার বাটনে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই যে একটা ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এটা একটা জিপ ফাইল, ঠিক আছে? এটা কি ফাইল? জিপ ফাইল। আপনি আবার প্রিমিয়াম ভার্সন 2 তে ক্লিক করেন, এই যে আবার একটা ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেল, দেখেন এই যে এখানে কিন্তু একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে করে আপনি 4টা টেমপ্লেট কিন্তু এখান থেকে প্রিমিয়াম ভার্সন 4 এই যে ক্লিক করলেন, এই যে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? আপনার কিন্তু এই যে আমি 3টা করলাম, তাই না? এই যে 3টা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনাকে এই টুলসে এসে লিংকটা, মানে এই লিংক টুলসের লিংকে এসে আপনাকে এইভাবে করে ক্লিক হিয়ার করে করে প্রিমিয়াম ভার্সন 1 2 3 4 এগুলো ডাউনলোড করতে হবে। তো এখন অনেকের ডিভাইসে এই লিংকটা বা এটা আমাদের সিকিউরিটি সিস্টেমের জন্য কিছু কিছু ডিভাইসে যাদের আইপি অ্যাড্রেসের সমস্যা আছে, তারা এই টুলস এর ঢোকার পর ক্লিক হিয়ারে ক্লিক করার পর অন্য একটা পেজে নিয়ে যেতে পারে, ঠিক আছে? এইভাবে করে ডাউনলোড নাও হতে পারে, কিছু কিছু কয়েকজন ব্যক্তির হতে পারে এটা। তো সেক্ষেত্রে এই কারণেই যাদের হবে না তারা বুঝতে পারবে যে আপনাদের আইপি অ্যাড্রেসের প্রবলেম আছে, অথবা আপনাদের ব্রাউজিং এর প্রবলেম আছে, অথবা আপনার নেটওয়ার্কিং প্রবলেম আছে। এই কারণে তিনটার মধ্যে যে কোনো একটার কারণে আপনার এই টুলসটা এখান থেকে ক্লিক হিয়ারে ক্লিক করে ডাউনলোড হচ্ছে না। তো সকলের সুবিধার্থে আমি এই টুলস এর লিংকটা তো আমি আপনাদেরকে দিয়ে দিব, পাশাপাশি আমি একেবারে যে ফাইলটা আছে সেই ফাইলটাও আমি দিয়ে দিব, লিখে দিব প্রিমিয়াম ভার্সন 1 এইটা ফাইলের নাম, এটার নাম 2 ফাইল, এটার নাম 3 ফাইল, এটার নাম 4 ফাইল, ঠিক আছে? তো এইভাবে করে লিখে দিব। তো এইগুলো মূলত জিপ ফাইল, কি বললাম? এগুলো মূলত জিপ ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটার নাম হচ্ছে জিপ ফাইল। তো এই জিপ ফাইলের মধ্যে অনেকগুলো ফোল্ডার থাকবে, একটা ফাইলে অনেকগুলো ফোল্ডার থাকে। তো আমি যে ডাউনলোড করলাম, আমি আপনাদেরকে যদি একটু বোঝাই তাহলে বুঝতে পারবেন প্রপারলি। তো আমি যে ডাউনলোড করলাম, আমি যদি আপনাদের অবশ্যই যারা ফোন ইউজ করেন তাদের কিন্তু হচ্ছে আপনারা যে আপনাদের ফাইল ম্যানেজার আছে ফোন, ঠিক আছে? ওখানে কিন্তু গিয়ে জমা হয়। যারা কম্পিউটার ইউজ করেন তাহলে ডাউনলোডিং ফাইলে গিয়ে জমা হবে। মনে করেন এই যে এটা একটা ফাইল, ঠিক আছে? কি ফাইল? তো এখানে আমার কাছে যে পেইড ভার্সন গুলো আছে, তো যাই হোক এখান থেকে এই যে আমি যদি এটা দেখাই, মনে করেন এটা দিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা, ঠিক আছে? সোরা কার্ড, এটার নাম হচ্ছে প্রিমিয়াম ভার্সন 4, এটা একটা জিপ ফাইল। তো জিপ ফাইলটা আপনার এই ফাইলটার মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে। তো এই জিপ ফাইলটা আপনাকে আনজিপ করতে হবে। তো এটা জিপ ফাইল কেন বলা হয় দেখেন, এই যে এখানে চেনের মতো একটা ফাংশন দেখতে পাচ্ছেন না? তো চেনকে কি বলে? জিপ বলে না যে তোমার জিপটা লাগাও, কি আপনারা হয়তো বা শুনছেন, তো জিপটা লাগাও। তো এই যে এইটাকে মূলত বলা হয় জিপ ফাইল। তো এই জিপ ফাইলটা আপনাকে এক্সট্রাক্ট করতে হবে, মানে জিপ ফাইলটা আনজিপ করতে হবে। একেবারে সহজ কথায় জিপ ফাইলটা আনজিপ করতে হবে, কারণ এই একটা জিপ ফাইলের মধ্যে অনেকগুলো ফোল্ডার থাকে, অনেকগুলো ডকুমেন্ট থাকে। সেখান থেকে আপনাকে ডকুমেন্ট আপনার ওয়েবসাইটে বসাতে হবে। সরাসরি জিপ ফাইলটা যদি আপনার ওয়েবসাইটে দেন তাহলে কিন্তু নেবে না, কারণ একটা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটে অনেকগুলো তথ্য থাকে। তো যেমন এই যে এটা আমার জিপ ফাইল, তাই না? বি কেয়ারফুল, যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে ফার্স্টে বলি, যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি, আপনার এই জিপ ফাইলটা ডাউনলোড করার পর আপনার ডাউনলোডিং ফাইলে আসবেন, এইরকম দেখাবে। এখান থেকে মনে করেন এই যে প্রিমিয়াম ভার্সন 4 এটা আপনি আনজিপ করবেন। আনজিপ করার জন্য এটা সিলেক্ট করবেন, মানে এটাতে ক্লিক করে মাউসের যে ডান পাশে বাটনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কি লেখা আছে, এক্সট্রাক্ট অল অথবা কম্প্রেস টু জিপ ফাইল, ঠিক আছে? কম্প্রেস মানে প্রেসার দেওয়া টু জিপ ফাইল। তো যাই হোক এই কম্প্রেস টু জিপ ফাইল এখানে ক্লিক করলেও হবে, অথবা এক্সট্রাক্ট অল, অর্থাৎ এই ফাইলটা আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এখান থেকে কোথায় ক্লিক করলাম, যেটা ডাউনলোড হয়ে সেটা মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে এখান থেকে যে এক্সট্রাক্ট অল নামে একটা অপশন আছে সেটাতে আপনারা ক্লিক করবেন।
এটাতে ক্লিক করার পর দেখেন এই যে এখানে একটা ফাংশন চলে আসছে। এখানে আপনাকে বলছে কি যে সিলেক্ট এ ডেস্টিনেশন অ্যান্ড এক্সট্রাক্ট ফাইল, অর্থাৎ এই ফাইলের মধ্যে অনেকগুলো ডকুমেন্ট আছে, সেগুলো আপনি এক্সট্রাক্ট করতে যাচ্ছেন, মানে সেগুলো চেনটা খুলতে যাচ্ছেন, এই যে চেনের মতো যে চিহ্নটা এটা আনজিপ করতে চাচ্ছেন। তো ওইটাতে ক্লিক করার পর এখানে ইন্টারফেস আসবে, এখান থেকে লেখা আছে যে এক্সট্রাক্ট, এই এক্সট্রাক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে ওই ফাইলটার চেনটা কিন্তু খুলে গেল, মানে আনজিপ হয়ে গেল। এবং ওই একটা জিপ ফাইলের মধ্যে দেখেন কয়টা আছে, কি কি ডকুমেন্ট আছে, মানে কতগুলো ফোল্ডার আছে। আস্ক ইউর কোশ্চেন, ব্লগার টেমপ্লেট, ডেট সেটিং ফরম্যাট, হাউ টু ইনস্টল ব্লগার টেমপ্লেট, লোগো, সুরাকার ডকুমেন্টেশন, সুরাকার ভিডিও ডকুমেন্টেশন, এবং এই যে সুরাকার এক্সএমএল ডকুমেন্ট, এইটাই মূলত আপনার টেমপ্লেট। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার টেমপ্লেট সুরাকার এক্সএমএল, যেটা হচ্ছে এক্সএমএল ফাইল, যেটা সব থেকে বেশি কেবির, এইটাই হচ্ছে আপনার কি টেমপ্লেট। দেখেন আপনি এইভাবে করে কিন্তু ক্লিক করে দেখতে পারবেন না, যতক্ষণ না আপনি আপনার ওয়েবসাইটে বসাবেন ততক্ষণ এই ফাইলটা আপনি দেখতে পারবেন না। কিন্তু এই ফাইলের সঙ্গে বা এই টেমপ্লেটের সঙ্গে কতগুলো আপনার ডকুমেন্ট আছে যেগুলো আপনার ওয়েবসাইট রিলেটেড। আস্ক ইউর কোশ্চেন, ব্লগার টেমপ্লেট, ডেট সেটিং ফরম্যাট, তারপরে এখানে লোগো দেওয়া আছে, সুরাকার ডকুমেন্টেশন আছে, সুরাকার ভিডিও ডকুমেন্টেশনও আছে। ঠিক আছে, একেবারে সহজ কথায় এক্সএমএল ডকুমেন্ট যেটা, সেটা আপনাকে কি করতে হবে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে বসাতে হবে। তো এইভাবে করে সবগুলো আপনি আনজিপ করে নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে করে আপনি সবগুলো কি করতে পারবেন, আনজিপ করতে পারবেন। তো আবার কিভাবে আমি আবারও দেখাচ্ছি। এই যে দেখেন এই যে এখানে কিন্তু এই ফোল্ডারটা চলে আসছে। ঠিক আছে, এই যে জিপ ফাইলটা চেঞ্জ খোলার পর এই যে এরকম হয়েছে। তো যাই হোক, এখান থেকে আবারও এই যে মনে করেন এই যে এইটা মাউসের ডান পাশে বাটনে ক্লিক করবেন, যে এক্সট্রাক্ট অল, এটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে যে এক্সট্রাক্ট, বাস। এই যে মানে জিপ ফাইলটা মূলত কি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে রূপান্তরিত করা। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে, ব্লগার সাপোর্ট, তারপর কন্টাক্ট আস, ডেট সেটিং ফরম্যাট, হাউ টু ইনস্টল এ ব্লগার টেমপ্লেট, তারপর হচ্ছে লোগো, নিটম্যাপ, তারপর হচ্ছে এই যে যেটা এক্সএমএল ফাইল, একেবারে এক্সএমএল ফাইল অথবা এক্সএমএল ডকুমেন্ট, এটা মূলত আপনার ওয়েবসাইটের টেমপ্লেট। ঠিক আছে, এইটা আপনাকে ওয়েবসাইটে বসাতে হবে। তো যাই হোক, আমি এখানে যেহেতু প্রিমিয়াম ভার্সন 4, যেটা নাম হচ্ছে সোরাকার, আমি তো লিখেই দিব আপনাদেরকে, তাই না? তো এইটা আপনারা হচ্ছে বসাতে হবে কিভাবে সেটা এখন দেখাবো। অবশ্যই টুলসে এসে আপনাকে ডাউনলোড করতে হবে ফার্স্ট অফ অল। যে ডাউনলোড করার পর আপনাকে হচ্ছে এটা জিপ ফাইলটা আনজিপ করতে হবে। কম্পিউটার এবং ল্যাপটপ যারা ইউজ করেন তাদের উদ্দেশ্যে তো দেখাই দিলাম, আর যারা ফোন ইউজ করেন তারা হচ্ছে এই একই সিস্টেমে করতে পারবেন। অথবা ইউটিউবে যদি আপনি সার্চ করেন যে জিপ ফাইল কিভাবে আনজিপ করব, একটা সফটওয়্যার আছে, অনেকগুলো অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আপনি আনজিপ করতে পারবেন। তো এইটা আপনি যারা ফোন ইউজার তারা একটু ইয়ে করে দেখে নিবেন, হ্যাঁ, যে মানে ফোনে কিভাবে করতে হয় আনজিপ। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে মূলত আমরা এইভাবে করে আনজিপ করব। যেহেতু আমি প্রিমিয়াম ভার্সন 4 এইটা, এটা আমি আনজিপ করছি, এখন আমি এটা আমার ওয়েবসাইটে বসাবো। ঠিক আছে, অবশ্যই এটা আনজিপ করার পর আপনাকে ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। ব্লগার অ্যাকাউন্ট কোনটা, এই যে এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগার অ্যাকাউন্ট আসার পর আমরা কোথায় যাব, এই যে দেখতে পাচ্ছেন থিম নামে একটা অপশন। ঠিক আছে, যে থিমে আমরা গত ক্লাসে গেছিলাম, এই থিম নামে অপশনে আমরা আসব। থিম নামে অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোন ফাংশন, কাস্টমাইজের ডান পাশে দেখেন আপনি যে থিমটা ইউজ করছেন সেটা তো এখানে আছেই, তাই না? গত ক্লাসে তো আমরা এটা কাস্টমাইজ করছি। তো কাস্টমাইজের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চারটা ফাংশন আছে, ব্যাকআপ, রিস্টোর, সুইচ টু ফার্স্ট জেনারেশন, ক্লাসিক থিম, এডিট এইচটিএমএল। তো এখান থেকে আপনাকে কি বললাম, আমি আবারও বলতেছি, ব্লগার অ্যাকাউন্টে আসবেন, ফাইলটা আনজিপ করার পর তারপর এখানে থিম অপশনে ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করার পর কাস্টমাইজের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, সেটাতে ক্লিক করবেন। এই কাস্টমাইজের ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে যে রিস্টোর নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই রিস্টোরে আপনারা ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করার পর এখানে আপলোড লেখা, এই আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে আপনার যে ফাইলটা আছে, মানে কম্পিউটার ডাউনলোডিং ফাইলে নিয়ে আসবে, অথবা ফোনে যারা ইউজ করেন তাদের আপনাদের ফোনের যে ডাউনলোডিং ফোল্ডার আছে যেখানে আপনি ডাউনলোড হয় আর কি, সেখানে গিয়ে দেখতে পাবেন। তো এখান থেকে যে সোরা কার্ড, এখানে আমি ক্লিক করলাম। তো এই যে সোরা কার্ড এক্সএমএল, ঠিক আছে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে যে ওপেন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে নিচে রিস্টোরিং থিম হচ্ছে। তো এই থিমটা রিস্টোর হতে একটু সময় লাগবে, যেহেতু এটা একটা থিম, মানে একটা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট রিস্টোর হচ্ছে, এই কারণে একটু সময় লাগবে, কারণ আপনার ওয়েবসাইটের পুরো গেটআপটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করবো, রিস্টোর হতে একটু সময় নিব। তো দেখতে পাচ্ছেন যে রিস্টোর কিন্তু সাকসেসফুল হয়েছে। এখন যদি এই যে আমার ওয়েবসাইটটা এরকম ছিল না, দেখেন আমি রিফ্রেশ করি কিরকম হয়। দেখতে পাচ্ছেন যে এটাই কিন্তু একটা সুন্দর একটা আসতেছে। এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা থিম কিন্তু বা টেমপ্লেটটা কিন্তু আমরা এইভাবে করে কি করলাম, বসাইলাম। এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন 4টা। ঠিক আছে,
এখান থেকে দেখেন রিড শপ নামে ক্লিক করেন, এই যে আপনার যে পি লার্নিং পেজটা আছে সেই পি লার্নিং পেজটা কিন্তু এখানে আসছে। আগের মতন কিন্তু ওই ছবিটা ওইভাবে করে যাচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, এখানে যদি অনেক হিজিবিজি অনেকগুলো ফাংশন আছে, এগুলো সমস্যা নেই, সব আমরা কাস্টমাইজ করবো, এগুলো সব কাস্টমাইজ করবো। জাস্ট আপনাদের কাজ হবে টেমপ্লেটটা জাস্ট কি করা, এখানে ইনস্টল করা। অথবা আপনারা যদি হচ্ছে এখান থেকে আমি তো দেখাই দিলাম যে কিভাবে আসলে মূলত এই টেমপ্লেটটা হচ্ছে ইয়ে করতে হয়, মানে আনজিপ করতে হয়, কিভাবে বসাতে হয়। একটা ভিডিও আছে যে টুলস এর নিচে লেখাই আছে, দেখেন হাউ ডু ইউজ দিস প্রো টেমপ্লেট, আপনি কিভাবে প্রো টেমপ্লেটটা ইউজ করবেন। এখানে ক্লিক হেয়ার যে একটা বাটন আছে রেড কালার, এই বাটন ক্লিক করলে একটা ভিডিও দেখতে পারবেন, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিয়ে আসবে আপনাকে। তো ভিডিওটা এখান থেকে আমি অন্য ব্রাউজারে যাচ্ছি, কারণ এটাতে আমার গুগল অ্যাকাউন্ট খোলা নাই। আচ্ছা, তো টুলস এর নিচে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে আপনি করতে হবে, যে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলেই আপনার সামনে একটা ভিডিও আসবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই যে আমি এটা নিজেই ভিডিও করছি, ঠিক আছে? এই ভিডিওটা কিভাবে কম্পিউটারে করতে হয়, কিভাবে আপনি এই যে রিস্টোরে ক্লিক করবেন, দেখেন এই যে সবকিছু কিন্তু এখানে ভিডিও করা আছে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা চাইলে করতে পারেন, আর আমি তো বলেই দিলাম, ঠিক আছে? আর যারা ফোন ইউজ করেন তারা একটু ইউটিউবে সার্চ করে দেখবেন যে কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়, ঠিক আছে? আর অবশ্যই আমাদের ইউটিউব অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন ধরনের নোটিফিকেশন, মানে বিভিন্ন ধরনের কাজের আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বিভিন্ন ধরনের কাজের যে আপডেট গুলো আছে এই ভিডিওগুলো কিন্তু আপনি তখন পেয়ে যাবেন। আচ্ছা, তো যাই হোক, এটা দেখে আপনারা অবশ্যই করবেন, অথবা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সার্চ করে দেখবেন এই যে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট, হাউ টু ইউজ দিস প্রো টেমপ্লেট, অথবা টুলস এর নিচেই লিংক আপ করা আছে, যে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করলে অটোমেটিক আপনাকে ইউটিউবে নিয়ে আসবে। তো যাই হোক, এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, আশা করি সকলে বুঝতে পারছেন। কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে রোল নাম্বারটা দিবেন। আশা করি বুঝতে পারছেন হোমওয়ার্ক কি। সেটিংস অপশন গুলো নিয়ে কথা বললাম, ওখানে গিয়ে জাস্ট ডিসক্রিপশনটা দিবেন, এবং প্রিমিয়াম ভার্সনের টেমপ্লেটটা আমি যখন দিব তখন অনেকের ক্ষেত্রে ওই লিঙ্কটা তো দিয়ে দিব, অনেকে হয়তো বা ওই লিঙ্কে গিয়ে বা এই যে এই পেজে গিয়ে ডাউনলোড নাও করতে পারেন। তো এইটার সুবিধার্থেও আমি আমার নিজেই ডাউনলোড করে দিব জিপ ফাইলগুলো, এগুলো জাস্ট আপনি আনজিপ করবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আজকে যতটুকু শিখাইছি এতটুকু বিষয়ে, তো একটু রোল নাম্বার গুলো দেবেন। ফার্স্টলি একটু কোশ্চেন নেবো, আজকে বেশি কোশ্চেন নেবো না, আজকে 10:30 পর্যন্ত আপনাদেরকে সময় দিব, ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো বেশি সময় দিব। ওকে, তো যা রোল ডাকবো সেই শুধুমাত্র কথা বলবেন, আদারওয়াইজ কেউ কথা বলবেন না। আর টুলস এর তো ভিডিও দেওয়াই আছে যে কিভাবে এটা পুরো করবেন, কিভাবে বসাবেন, হ্যাঁ, এখানে দেওয়াই আছে। আচ্ছা, 5442 রোল নাম্বার বলুন। 5442, 5511, রোল আসসালাম নাম্বার 5511। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার, গতকালকে স্যার ওই যে থিম সেট করা ব্লগার অ্যাকাউন্টের মধ্যে আমরা যে থিমটা সেট করেছি, এখন স্যার ওটা সেট করার পরে আমি যখন ওটা ভিউ ব্লগে ক্লিক করে দেখতে যাচ্ছি যে ওটা ঠিকঠাক মতো সেভ হয়েছে কিনা, ওখানে আর শো করছে না, মানে ওখানে সেভ দেখাচ্ছে না। কোথায় সেভ দেখাচ্ছে না? মনে করেন স্যার, আমি হচ্ছে থিমে প্রথমত ক্লিক করে ওই যে যেভাবে আমি ওই থিমটা আমার মতো করে সুন্দর করে আমি ওটাকে ঠিক করে নিচ্ছি যে আমি এটা কিভাবে কাস্টমাইজ করে আমি ঠিকঠাক করব। এটা করার পরে আমি যখন অ্যাপ্লাই করে ওই যে সেভ করে নিচ্ছি, তখন আচ্ছা, ওখানে শো বুঝতে পারছি, করতেছে আপনার যে ব্রাউজারটা চেঞ্জ করবেন, ব্রাউজারে হয়তো বা সমস্যা আছে। হ্যাঁ, ক্লিয়ার ডাটা দিবেন, অথবা ব্রাউজারটা হয়তো বা আপডেট দেওয়া নেই, প্লে স্টোর থেকে ব্রাউজারটা আপডেট দিবেন। এরপরে যদি না হয় তখন ফায়ারফক্স ইউজ করবেন, অন্য ব্রাউজার। কথা বুঝতে পারছেন? এই কারণে সেভ হচ্ছে না কাজ করার পরেও। জি, ঠিক ওকে, আছে। আচ্ছা, 5511। আচ্ছা, 5555। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যারা ফোন ইউজ করে তাদের জন্য কোনো ভিডিও বা লিংক যদি দেওয়া এটা থাকে তাহলে ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, এটা একেবারেই বেসিক বিষয়, কিভাবে আনজিপ করতে হয়, একটা ফোল্ডার থেকে আর একটা ফোল্ডার রূপান্তরিত করা। ইউটিউবে সার্চ করলে কম্পিউটার আপনি আর ফুল ডিটেইল ফোনের পেয়ে সেভ যাবেন। সিস্টেম মানে সেম ভাবে আসবে কি? সেম ভাবে তো হ্যাঁ, আসবে না, আলাদা সবকিছু সেম হবে। ভাবে আসবে, তবে আপনি ওইটার জন্য অ্যাপস ইউজ করতে পারেন, এই কারণে ভিডিওটা দেখতে বলছি, ঠিক আছে? ইউটিউবে থ্যাংক গিয়ে ইউ। সার্চ করলে ভিডিও পাবেন অনেক। ওকে, 5582 রোল নাম্বার। 5582, 5535,
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার ওই যে ইউআরএল কপি করে ব্লগারে যে পেস্ট করতে বলছেন, আমার তো পেস্ট হচ্ছে না। কোথায় টেস্ট করতে বলছে বুঝিনি। ওই যে ইউআরএল কপি করে এরপরে কোন ব্লগারে ইউআরএল দিয়ে। সেটা তো বলতে হবে। সরি, কোন ইউআরএলটার কথা বলতেছেন? ওই যে বলতে কোন যে বলুন। আমার কথা বুঝতে পারছেন আপনি? আমি বলছি কোন ইউআরএলটা আপনি কথা বলছেন সেটা ক্লিয়ারলি বলতে হবে তো। ওই যে বলতে কি বোঝাচ্ছে বলুন। ওই যে দুইটা ইউআরএল দেওয়া হয়েছে না, আমরা যে ইতালি নিয়ে কাজ করছি, ইতালি নিয়ে কাজ করতে গিয়ে ওখানে যে ভিডিও ফাংশনে কেটোমিস ব্লুতে যে দুইটা ইউআরএল আসছে শেষের দিকে, ওই যে বিলান্ডিং এবং ল্যান্ডিং পেজের আগে করে। অফার ইউআরএল এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ট্র্যাকিং ইউআরএল উপরেরটার নাম আর নিচেরটা ইনফ্রেম ফর ইউআরএল নাম বলতে হবে। ট্র্যাকিং ইউআরএল কি সরি, হয়েছে বলুন। ট্র্যাকিং ইউআরএল আমি কপি করে পেস্ট করতে চাচ্ছি, পেস্টটা হচ্ছে না। পেস্ট অবশ্যই হবে, তাহলে কপি হচ্ছে না ঠিকভাবে, এই কারণে পেস্ট হচ্ছে না। ভালোভাবে কপি করলে অবশ্যই হবে। ঠিক আছে। এরা অনেক সময় এই কাজগুলো ব্রাউজিং এর কারণেও কিন্তু হয় না। ব্রাউজারটা অবশ্যই সকলে আপডেট দিয়ে রাখবেন সবসময়, আর ক্লিয়ার হিস্টরি করে রাখবেন। ঠিক আছে। আচ্ছা, আর ভিডিও গুলো দিলে প্র্যাকটিস করতে বেশি সুবিধা হতো, কারণ এখানে ছোট ছোট কাজ তো তো অনেক সময় আসলে মেমোরিতে থাকে না, অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে কোনটার পরে কোনটা করছেন এটা আসলে দেখা যায় না আর কি, মাঝে মাঝে নেটওয়ার্কের কারণে। তো জি, আমি তো একটু বুঝতে ভিডিও গুলো পারছি। দিলে প্র্যাকটিস করতে। আমরা ফ্রি কোর্সে কোনো ধরনের কোনো রেকর্ড প্রোভাইড করি না, ঠিক আছে? সেটা তো আপনারা আগে থেকেই জানেন, কারণ আমাদের রেকর্ড করার পারমিশন নেই। আমি নিজে চাইলেও রেকর্ড করে আপনাকে দিতে পারবো না। আমরা শুধুমাত্র পেইড কোর্সে আমরা শুধুমাত্র রেকর্ড দিয়ে থাকি, তাও আবার কিছু কিছু পেইড কোর্সে, সব পেইড কোর্সেও না। তো সেক্ষেত্রে ক্লাস রেগুলার করবেন, একে অপরকে হেল্প করবেন, তাহলে ইনশাল্লাহ হবে। ঠিক আছে। নেটওয়ার্ক তো প্রবলেম হবে, নেটওয়ার্কটাকে অবশ্যই ঠিক রাখতে হবে। ওকে। বুঝতে পারছি, 5519 বাকিরা কেউ মাইকে ফোন আসসালামু দেবেন আলাইকুম। না। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমাদের হোমওয়ার্ক গুলো যদি দেখতেন তাহলে খুব ভালো হতো, কোনটা ভুল হোমওয়ার্ক হচ্ছে গুলো কোনটা। একেবারে দেখাবো। সবে তো আজকে 8 নাম্বার ক্লাস, আরো তো অনেক ক্লাস আছে। সমস্ত বিষয়গুলো শেখাবো, তারপর আমি জিজ্ঞেস করব। আর এতগুলো স্টুডেন্টের হোমওয়ার্ক দেখা কি সম্ভব বলুন? জি না, তারপরও তারপর কে কিভাবে করছে দেখবো? কি করছে না। আমি তো বলতেইছি, এখন যদি যে হোমওয়ার্ক করবে না, না করে যদি বলে যে স্যার আমি করছি, তাহলে তো নিজের ফাঁকিতে নিজেই পড়বে, তাই না? তার- জি জি, তারপরও যারা করছিল ওদেরটা কোনটা ভুল হচ্ছে কোনটা সঠিক হচ্ছে একটু। এগুলো কাজগুলো করেন, আমরা অবশ্যই আপনাদেরকে দেখবো ইনশাল্লাহ, দেখার চেষ্টা করব। ঠিক আছে। কারণ আপনাকে ঠিক তো আছে এখনো স্যার। কোনো কিছুই শেখানো হয়নি। ভালোভাবে কাজগুলো কমপ্লিট করেন। আর আমি একটা টপিক অনেকবার করে বলি, আশা করি ভুল হওয়ার কথা না। তারপরে ইনশাল্লাহ লাস্টে আমরা দেখবো। ঠিক আছে। 5591 রোল নম্বর। বাকিরা মাইক্রোফোন অফ রাখুন। 5591। ওয়ালাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপাতত প্রশ্ন করতেছি না, এখানে অনেক ভাই বা আপুদের হচ্ছে সমস্যা আছে, তারা একটু প্রশ্নগুলো করে তাদেরগুলো সমাধান করে দেন। ওকে। 5590 রোল নাম্বার। 5572। 5500। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি বলছিলাম যে যে নতুন কোর্স আপনাদের যে বলছিলেন 20 তারিখ থেকে শুরু হবে, ওইটা আর কি যদি নতুন কেউ করতে চায় তো কিভাবে জয়েন করবে? আচ্ছা, ওনাকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিতে বলবেন, 47তম ব্যাচের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর হচ্ছে আমি যে ওয়েবসাইটটা মানে যেটা হচ্ছে আহ, যে দেশের কাজটা করবো আর কি, যে জার্মানির হেলথ এন্ড বিউটি, ওইটা যখন ওদের দেশের ওইটা নামটা দিয়ে আর কি আপনার গুগল ট্রান্সলেটে দিচ্ছি, তো ওই নামটা নিচ্ছে না, মানে বারবারই দেখাচ্ছে যে নট অ্যাভেলেবেল, বা আচ্ছা, যে এইটা হচ্ছে, সংখ্যাটা দিতে বুঝতে পারছি বলছিলেন আপনার কথা, সেই বুঝতে সংখ্যাটা পারছি। দিয়েও নিচ্ছে না বারবার। আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি জার্মানি দেশে যখন ট্রান্সলেট করবেন তখন দেখবেন লেখার উপরে হাইপেন বা কিছু স্টাইলিশ জি জি লেখা। আছে, ওটা ছিল, কেটে দিয়েছি, তারপরেও দেখে নিচ্ছে না। মানে জিরোর উপরে দুইটা ফুটা ছিল, তো ওই জিরোটা আমি কেটে দিচ্ছি, তারপরেও মানে দেখলাম যে ওই জিরোটার জন্য কি সমস্যা হচ্ছে কিনা, তা জি, দেখি ওই তাও নেই। জিরোটা কেটে দিয়ে আপনাকে জিরো দিতে হবে। আর কোনো হ্যাঁ, স্পেস ওই ইউজ করা যাবে না, কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। ক্যাপিটাল সব লেটার, ছোট হ্যাঁ স্মল লেটারই ছিল, কোনো স্পেস ছিল না, শুধুমাত্র ডট ব্লগার তাহলে ডট কয়েকটা কম সংখ্যা দুইটা। চেঞ্জ করে দেন, তাহলে সংখ্যা চেঞ্জ করে দেন কয়েকটা। ঠিক আছে।
জি, মানে আমি আমার ইচ্ছা হচ্ছে যে জার্মানি নিয়েই কাজ করব বা জি জি, ফ্রান্স বুঝতে পারছি। নিব না, যেহেতু অনেকেই আছে যে নিচ্ছে, ওই সেই হিসাবেই আমি আর কি জার্মানি নিতে এই যে চাচ্ছিলাম। আপনি এখন যদি কয়েকটা কিনা সংখ্যা না হয়, দিবেন তাহলেই হবে, কয়েকটা সংখ্যা দিবেন, কারণ ওই সংখ্যাটা হয়তো বা একজন ইউজ করছে, 4টা 5টা সংখ্যা দিবেন এলোমেলো করে, তাহলে ইনশাল্লাহ নিবে। ওকে, আচ্ছা 5524 রোল নাম্বার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যখন মানে পেমেন্টের পর আমি কোনো ক্লাস মানে জয়েন হতে পারিনি। জয়েন হতে না পারার কারণ হচ্ছে যে আমাকে এসএমএস দেওয়ার কথা ছিল কিন্তু আমি কোনো এসএমএস পাই না। পরে আমি অবশ্যই ফেসবুক এসএমএস দেওয়া হয়েছে, কিন্তু আপনি হয়তো বা আপনার ফোনে নেটওয়ার্কিং প্রবলেমের কারণে পাননি, এটা যাই হতে হোক পারে। স্যার, আমি পরে হচ্ছে যে তার পরের দিনই আমি হচ্ছে যে ফেসবুক গ্রুপে হচ্ছে যোগাযোগ করছিলাম, কিন্তু ফেসবুক গ্রুপে সেখানে হচ্ছে যে মানে অ্যাভেলেবল কোনো যোগাযোগ করার পর হচ্ছে যে মানে আমাকে কোনো গ্রুপে অ্যাটেন্ড করে নাই। এই কারণে হয়তো বা আমি ক্লাস লিংক পাই না। এই কারণে আমি ক্লাসগুলো করতে পারি না। তো এখন আমি কি করতে পারি স্যার? 5 নাম্বার ক্লাসের ভিডিওটা আছে আমাদের কাছে, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, কিন্তু 6 এবং 7 নাম্বার ক্লাস আজকে তো ক্লাস করলে নেই। তো পাঁচ জি এবং স্যার। ছয় নাম্বার ক্লাস হয়তো বা, সরি, 6 এবং 7 নাম্বার ক্লাসে অনেকে ভিডিও করছে হয়তো বা, আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেওয়া হবে। তো আপনি একটু গ্রুপে বলবেন, আর যারা একটু ভিডিও করছে তারা একটু গুগল ড্রাইভে আপলোড করে দিবেন প্লিজ। ঠিক আছে, ওখান থেকে একটু সংগ্রহ করে দেখবেন, এরপরেও যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দিব, তবে ভিডিওগুলো দেখে মনোযোগ সহকারে করবেন। জি ঠিক ভাই। আছে, অবশ্যই কেউ না কেউ ভিডিও করছে। জি। ওকে। আরেকটা প্রশ্ন স্যার, ওই যে ব্লগার হচ্ছে যে অ্যাকাউন্টটা ওটা কি ক্রিয়েট করতে হবে আমাদের? জি জি। আচ্ছা আচ্ছা। ওকে, 5593 রোল নাম্বার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, যে একটু আমি ফাস্টলি বলবেন, আমি আর 3 মিনিট ক্লাসে থিমটা থাকবো। গত ক্লাসে যে থিমে কাজ দেখাইছেন, আমি থিমে ওই যে সেভ অপশনটা পাচ্ছি না। থিমে তো সেভ অপশন বলতে, মানে আমি যে সেভ করব যে ওইটা পাচ্ছি না, এটা কিভাবে সেভ করব? নিচে দেখবেন, নিচে। নিচে আমি স্ক্রল করে দেখছি, কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। এখন আমার ওপেন আছে, যদি স্ক্রিনটা শেয়ার করা যেত। আচ্ছা, এখন স্ক্রিন শেয়ারের আমার কাছে সময় নেই, কারণ আমার হচ্ছে নেক্সট আর একটা মিটিং আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আগামী ক্লাসে তাহলে দেখাই দিব, একটু মনে করাই দিবেন, ঠিক আছে, ঠিক আছে। সমস্যা নেই। ওকে, 5516 রোল নাম্বার। 5563। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে কোর্সটা করছি এটা কি হচ্ছে পেইড কোর্স করা যাবে অফলাইনে? ফ্রি কোর্স আমরা পেইড কোর্স নেই না, মানে ফ্রি কোর্স অফলাইনে নেই, এটা পেইড কোর্স গুলো অফলাইনে আছে, মানে বুঝতে পেইড পারছেন। কোর্স? না না, এটা আসলে আমার জন্য না, আরেকটা হচ্ছে আপু আছে, ওই আপুটা আসলে বলতেছি উনি আসলে সরজমিনে গিয়ে আসলে কোর্সটা করতে চায়, সেই ক্ষেত্রে ওনাকে কি বলবো? বলবেন ফ্রি কোর্স আমরা অফলাইনে নেই না, কারণ এটা তো আপনাদের কোর্সের ফি নাই। অফলাইনে মিনিমাম আমাদের 5 থেকে 6 হাজার টাকা কোর্স ফি অফলাইনে করলে, বুঝতে পারছেন। তো জি জি। অফলাইনে অনেক কোর্স আছে, অনেক ভালো ভালো কোর্স আছে, ওগুলো যদি করতে চায় তাহলে আমাদের এখানে এসে করতে পারবে। মোটামুটি হচ্ছে এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা ওনার সাথে শেয়ার করছে, তো উনি হচ্ছে হলে এইটাই করতে চাচ্ছে ওই অফলাইনে গিয়ে। এটা তো আসলে ওইভাবে আমরা 1 2 জন স্টুডেন্ট নেই না, আমাদের মিনিমাম যেটা ইয়া থাকে 30 জন স্টুডেন্ট একসঙ্গে একটা রুমে থাকে অফলাইনে, বুঝতে পারছেন। মানে তো হচ্ছে অফলাইন। সেক্ষেত্রে হ্যাঁ, অফলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোনো কোর্স নেই, অন্য কোর্স গুলো আছে। আচ্ছা ঠিক আছে। মানে এই অ্যাফিলিয়েট মার্কেটিং যে আমরা করছি এটা তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে না? হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আন্ডারে। তাহলে হচ্ছে ওই যদি ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করে তাহলে কি এই কোর্সটা পাবে উনি? হ্যাঁ, এইটা টপিক পাবে, তবে এটার থেকেও ভালো টপিক আছে, সেটা পাবে তুমি। বুঝতে পারছেন না, মানে হচ্ছে উনি হচ্ছে আর কি ফ্রিল্যান্সিংটা হচ্ছে কেরিয়ার হিসেবে নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম দিয়ে শুরু করে এরপর আসলে আস্তে আস্তে অগ্রসর হতে চাচ্ছে, সেই ক্ষেত্রে ওনাকে আর কি কি করা যেতে পারে? সমস্যা নেই, আমাদের অফিসে আসতে বলবেন, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে? আচ্ছা, আমি মূলত অফিসে থাকি 11টা থেকে 1টা পর্যন্ত, মানে 2 ঘন্টা, ঠিক আছে। জি তো জি। লাঞ্চ টাইমের আগেই আমি বের হয়ে যাই অফিস থেকে। তো যদি এই সময় আসে তাহলে ইনশাল্লাহ সমস্যা নেই, আমাকে পাবে, আমার কথা বললেই আমাকে ডেকে দেবে। জি জি স্যার, আপনার নামটা স্যার জানা হয়নি স্যার, আপনার নামটা? আচ্ছা, আমার নাম শাহরিয়ার শান্ত। শাহরিয়ার শান্ত। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওকে, স্যার। ওয়ালাইকুম আসসালাম। 5542 রোল নাম্বার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি প্রিলিন্ডিং পেজ থেকে পোস্টে
কপি করে ব্লগের অ্যাকাউন্টে পোস্ট করলে পিকচার শো করতেছে না, শুধু লেখাগুলো আসতেছে। পিকচার কোন পিকচার শো করতেছে না? মানে একদম শুরুতে প্রিল্যান্ডিং এর শুরুতে যে আমরা যে একটা পোস্ট যে কপি করে যে ব্লগের অ্যাকাউন্টে যে পোস্ট করতেছি ওইগুলোর পিকচার গুলো শো করে না, শুধু লেখাগুলো আসে। আচ্ছা, ওইটা আপনার কি পি ল্যান্ডিং পেজে অ্যাড কম্বো থেকে এই সমস্যা, নাকি ব্লগারে বসানোর পর থেকে সমস্যা, কোনটা? ব্লগের বসানোর পর থেকে। আচ্ছা, তাহলে আপনার এইচটিএমএল ভিউ হয়েছে নাকি? এইচটিএমএল ভিউ হয়েছে? বুঝতে পারিনি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, আমি তো পোস্টই করতে পারি না, একদম শুরুতেই পোস্ট করতে পারি নাই। আপনি এখানে এসে পোস্ট করেননি নিউ পোস্টে এসে? ওইখানে গিয়ে পোস্ট করতে গেলে শুধু পিকচার গুলো শো করে না, শুধু লেখাগুলো শো করে। তাহলে পিকচার গুলো ভালোভাবে কপি হচ্ছে না, অন্য ব্রাউজার দিয়ে আমি ট্রাই তো করবেন। একদম আচ্ছা ঠিক আছে। অন্য ব্রাউজার দিয়ে, একটা ব্রাউজার দিয়ে না হলে অন্য ব্রাউজার দিয়ে হতে হবে, এটা একটা সাধারণ বিষয়। এইটাও যদি বলে দিতে হয় তাহলে হবে বলেন? একটা দিয়ে হচ্ছে না, আর একটা ডিভাইসে চেঞ্জ করুন, আর একটা দিয়ে করুন, ট্রাই করুন। এখন একবার করছেন হয় নাই, এখন তাহলে তো সমস্যা। নিজে থেকে ক্রিয়েটিভ হতে হবে, ঠিক আছে? অন্য ব্রাউজার ঠিক দিয়ে আছে, করবেন, অবশ্যই হবে। ওকে, ঠিক তো আছে। যাই হোক, আজকে আর বেশি কোশ্চেন নিব না, আজকে আমার একটা মিটিং আছে। ইনশাল্লাহ আগামী ক্লাসে বেশি করে কোশ্চেন নিব, আজকে সেরকম বেশি কিছু শিখাইও নি। অবশ্যই ব্লগার যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেট গুলো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আরো 2টা টুলস আছে যেটা আমরা পরবর্তী ক্লাসে দিব, ঠিক আছে? যেহেতু এখন যে এই টুলসটা বা টেমপ্লেটের দরকার, আমি প্রিমিয়াম ভার্সনের টেমপ্লেট গুলো আপনাদেরকে লিঙ্কটা দিয়েও দিব, পাশাপাশি ডাউনলোড করেও দিব, ঠিক আছে? তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসে। অবশ্যই আগামী ক্লাসে সকলের বেশি করে কোশ্চেন নিব, যাদের এখনো কোশ্চেন নেয়নি তো আপনাদের অবশ্যই আগামী ক্লাসে কোশ্চেন নিব বেশি করে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। আমি কিন্তু অবশ্যই কালকে আগামী ক্লাসে জিজ্ঞেস করবো যে কে কে প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন।